আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যারা রয়েছে সবাইকে আজকের সি ইউনিটের অ্যাকাউন্টিংয়ের বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাসে স্বাগত। প্রথমে তোমরা যারা যারা জয়েন হয়েছো তোমরা এই লাইভটি শেয়ার করো। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা মূলত আমাদের বিগত বছরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছ এবং 7 কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাকাউন্টিংয়ের কোন কোন টপিকগুলো থেকে মূলত প্রশ্ন আসে সেই বিষয়গুলোকে জানার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের যে কোশ্চেন অ্যাকাউন্টিংয়ে সেটা সলভ করার চেষ্টা করব। তার আগে আমি তোমাদের একটু বলে নেই আমাদের আসলে কোশ্চেন প্যাটার্নটা কী হয় আসলে। ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আমরা বলি তো ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো সেখানে 100 মার্কসের পরীক্ষা হয়, যার 60 মার্কস হচ্ছে এমসিকিউ এবং 40 মার্কস হচ্ছে রিটেন। তো এমসিকিউ 60 মার্কসের মধ্যে 5টা সাবজেক্টের বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং অথবা ফাইন্যান্স, তোমরা এইচএসসিতে যে যেটা পড়েছো এই টোটাল 5টা সাবজেক্টের প্রত্যেকটি বিষয় থেকে মোট 12টি করে এমসিকিউ কোশ্চেন থাকে এবং প্রত্যেকটি বিষয়ের লিখিত অংশে 8 মার্কস থাকে। তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 12 মার্কসের এমসিকিউ এবং 8 মার্কসের লিখিত প্রশ্নোত্তর করতে হয়। দেখো 20 মার্কস এটা কিন্তু অনেক বেশি মার্কস, কারণ আমরা জানি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে 1 মার্কসের কারণেও কিন্তু অনেকের চান্স হয় না। তো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের একটি সুবিধা আছে এবং একটু অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে তোমরা বিগত 4 বছর সেই ক্লাস 9 থেকে তোমরা অ্যাকাউন্টিং পড়ো, তো সেক্ষেত্রে যারা অ্যাকাউন্টিং একটু বুঝে পড়ার চেষ্টা করেছো এতদিন, তোমাদের জন্য আসলে অ্যাকাউন্টিংয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কিন্তু বরাবরই আমরা যেটা করি সেটা হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার না করে বেশি বেশি ম্যাথ করে যাই। আমাদের পরীক্ষায় যে ধরনের বড় বড় অঙ্কগুলো আসে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি বেশি, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অঙ্কের নিয়ম মুখস্থ করে ফেলি। তো এতে করে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন সলভ করতে গিয়ে তোমরা সমস্যার সম্মুখীন হবে, কারণ আমরা এইচএসসি লেভেলের জন্য যে ধরনের প্রশ্নের প্রস্তুতি নিয়ে থাকি, যে বড় বড় অঙ্কের প্রস্তুতি নিয়ে থাকি, অ্যাডমিশনে কিন্তু ওই ধরনের প্রশ্ন আসে না। একদম ছোট ছোট কোর কনসেপ্টগুলো থেকে প্রশ্ন করা হয় এবং থিওরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিন্তু অ্যাকাউন্টিংয়ের থিওরি আসলে পড়ি না বললেই চলে। তা আমরা যদি একটু দেখি গত বছরের প্রশ্নের দিকে যদি আমরা একটু তাকাই, দেখো সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে বিলম্বিত মুনাফাজাত লেনদেন থেকে একটি প্রশ্ন এসেছে, সমন্বয় দাখিলা থেকে 2টি প্রশ্ন এসেছে। এই সমন্বয় দাখিলা থেকে প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে। কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রতি বছরই কোশ্চেন করে, তার মধ্যে সমন্বয় দাখিলা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে বলা যায় যে প্রতি বছরই তোমরা অ্যাডমিশনে কোশ্চেন পাবা। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক বিবরণী। কুড়িন থেকে বা অনাদিপনা সঞ্চিতি থেকে গত বছর ঢাকা ইউনিভার্সিটি কোনো প্রশ্ন করে নাই, কিন্তু এই জায়গাটাও অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি গুচ্ছের দিকে তাকাই তাহলে কিন্তু গত বছর গুচ্ছতে 2টা প্রশ্ন আসছিল কুড়িন বা অনাদিপনা সঞ্চিতি থেকে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিও অনাদিপনা সঞ্চিতি থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন করে থাকে, কিন্তু গত বছর দেয়নি। অবচয় থেকে একটি প্রশ্ন এসেছে। অনুপাত, সমন্বয় দাখিলার মতো অনুপাত থেকেও প্রায় প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকে। এই জায়গাগুলো কিন্তু আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটি প্রশ্ন এসেছে, মজুত পণ্যের হিসাব রক্ষণ থেকে একটি, এবং একতরফা দাখিলা থেকে একটি প্রশ্ন। তো মোট 12টি প্রশ্ন এসেছে। দেখো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু মাত্র 12টা এমসিকিউ কোশ্চেন করে, তারা কিন্তু খুব সিলেক্টিভ জায়গাগুলো থেকে প্রশ্ন করে। মানে ঘুরে ফিরে আমরা যদি আজকে ক্লাসে আমরা প্রিভিয়াস কোশ্চেন যখন সলভ করবো তখন দেখবা যে কিছু সিলেক্টিভ জায়গা থেকে ওরা প্রতিবারই প্রায় প্রশ্ন করে থাকে। কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিং থেকে 35টা এমসিকিউ আসে, তো ওদের যখন প্রশ্নের সংখ্যা যেহেতু অনেক বেশি হয় তো ওরা অনেক বেশি টপিক কভার করতে পারে।
এই জন্য গুচ্ছের জন্য কিন্তু আমাদের আরও অনেক বেশি টপিকের ওপর প্রস্তুতি নিতে হয়। আমরা এখন আমাদের গত বছর অর্থাৎ 2023-24 সেশনে ঢাকা ইউনিভার্সিটির সিইউনিটে যে অ্যাকাউন্টিং কোশ্চেন ছিল সেটা সমাধানের চেষ্টা করব। আচ্ছা, তো এমসিকিউ পার্টে যে 12টি প্রশ্ন থাকে তার প্রথম যে প্রশ্নটি ছিল, শাপলা কোম্পানির নিট চলতি মূলধন 1,80,000 টাকা এবং অনুপাত, এটা চলতি অনুপাত, চলতি অনুপাত ছিল উক্ত কোম্পানির চলতি অনুপাত 3:2, উক্ত কোম্পানির চলতি সম্পত্তির পরিমাণ বের করতে বলা হয়েছে। তা আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করি তোমাদের সাথে। তো যখনই কোনো অনুপাত দেয়া থাকবে যখনই তোমাদেরকে প্রশ্নে কোনো অনুপাত দেয়া থাকবে, তোমরা অঙ্ক করার সুবিধার্থে যেটা করবা সেটা হচ্ছে অনুপাতগুলোর সাথে, যেমন অনুপাত দেয়া আছে হচ্ছে 3:2, এখানে লিখে, যেমন 3:2 দেয়া আছে, তোমরা অনুপাতগুলোর সাথে একটা এক্স দিয়ে নিবা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 3x:2x, অর্থাৎ চলতি অনুপাত হচ্ছে 3x:2x। তা আমরা জানি চলতি অনুপাতের ফর্মুলা কি? চলতি অনুপাতের ফর্মুলা হচ্ছে চলতি সম্পদ অনুপাত চলতি দায়। অনুপাতের পরিবর্তে আমরা চাইলে ভাগও লিখতে পারি। তাহলে দেখো, তাহলে বোঝা যাচ্ছে যে চলতি সম্পত্তি এবং চলতি দায় এই দুইটার অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ চলতি সম্পত্তি যদি হয় 3x, তাহলে চলতি দায় হবে আমার 2x। কিন্তু প্রশ্নে কি আমার চলতি সম্পত্তি বা চলতি দায় কোনো একটা টাকার অঙ্কে দেয়া আছে? উত্তর হচ্ছে যে দেয়নি। প্রশ্নে দেয়া আছে চলতি মূলধন। তাহলে আমরা এখান থেকে চলতি মূলধনটা বের করে ফেলি। কিভাবে বের করব? চলতি মূলধনের ফর্মুলাটা আমরা কি জানি, যে চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন পাওয়া যায়। তাহলে দেখো, আমরা এখানে পাচ্ছি যে আমাদের চলতি সম্পত্তি হচ্ছে 3x এবং চলতি দায় হচ্ছে 2x। তাহলে আমরা যদি 3x থেকে 2x বাদ দিই, তাহলে আমাদের চলতি মূলধন হচ্ছে x। এখন প্রশ্নে দেয়া আছে চলতি মূলধন সমান সমান 1,80,000 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে x = 1,80,000। তো এইটুকু যখন তুমি করে ফেলবে, তখন কিন্তু তোমাকে যেই প্রশ্নই করা হোক না কেন, তোমাকে যদি চলতি সম্পত্তির পরিমাণ বের করতে বলে সেটাও বের করতে পারবে, যদি চলতি দায়ের পরিমাণ বের করতে বলে সেটাও বের করতে পারবে। কীভাবে বের করবে? দেখো, x = 180,000 বা 1,80,000 টাকা। আমাদের প্রশ্নে যদি চলতি সম্পত্তির পরিমাণ বের করতে বলা হয়েছে, তো আমরা কি ধরে নিয়েছি? চলতি সম্পত্তি 3x এবং চলতি দায় 2x। তো আমরা যদি চলতি সম্পত্তি বের করতে চাই, তো x = 1,80,000, 3x কত হবে? 5,40,000 টাকা। যদি আমাদেরকে চলতি দায় বের করতে বলতো, তাহলে আমরা 2x অর্থাৎ 2 দিয়ে গুণ করতাম। আশা করি তোমরা এটা উত্তরটি পেয়েছ। তাহলে সঠিক উত্তর কত হবে আমাদের? সঠিক উত্তর হবে 5,40,000 টাকা। চলো আমরা এবার আমাদের পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করি। প্রশ্ন হচ্ছে, অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলে কি হবে? খেয়াল করে দেখো, আমরা আমাদের বিজনেস টাইটানের পক্ষ থেকে অ্যাকাউন্টিংয়ের যে বেসিক কোর্স, সেখানে আমরা সমন্বয় দেখলে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো তোমরা সেখানে বিস্তারিত আলোচনা দেখতে পারবা। তো অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলে কি? তো অনুপার্জিত আয়টা তো সবাই মোটামুটি জানি যে অগ্রিম আয়। তো অগ্রিম আয় এটাকে যখন আমরা সমন্বয় করি, তখন জাবেদাটা কি দেয়া হয়? তো অগ্রিম আয়ের সমন্বয়ের জাবেদাটা হচ্ছে, আমরা অগ্রিম আয়টাকে কি করে দিব? অগ্রিম আয় বা অনুপার্জিত আয়টাকে আমরা ডেবিট করে দিব এবং সংশ্লিষ্ট আয় হিসাবকে আমরা ক্রেডিট করব। তো এটা হচ্ছে আমাদের অনুপার্জিত বা অগ্রিম আয়ের সমন্বয় দেখালে। তাহলে দেখো, আমরা যদি অগ্রিম আয়কে ডেবিট করে দিই, তাহলে আমাদের কি হবে? অগ্রিম আয় হচ্ছে একটা দায়বাচক হিসাব, তাহলে আমাদের একটা দায় কমে যাবে। অন্যদিকে আয় হিসাব ক্রেডিট করার মাধ্যমে আমাদের কিন্তু একটা আয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখছি যে সেটা দায় হ্রাস করে এবং আয় বৃদ্ধি করে। অনুপার্জিত আয়ের সমন্বয় দেখালে কি করে? দায় হ্রাস করে এবং রাজস্ব আয় বৃদ্ধি করে। কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? যে কোনো ধরনের মুনাফা জাতীয় খরচ যদি অগ্রিম করা হয়, তাহলে সেটা হচ্ছে বিলম্বিত
মুনাফা জাতীয় খরচ। তো এখানে ভাড়াটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ, যেহেতু অগ্রিম ভাড়া, সুতরাং সঠিক উত্তর হবে হচ্ছে ক। আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকায় যে তথ্য প্রদর্শন করা হয় তা কোন নীতি অনুযায়ী করা হয়? খেয়াল করো, অ্যাকাউন্টিং এর নীতির চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছরই নীতি থেকে প্রশ্ন করা হয়। কিন্তু আমরা যেহেতু এইচএসসিতে নীতি থেকে কোনো ধরনের ম্যাথ আসে না, তা আমরা কিন্তু প্রায় এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করি। কিন্তু এটাকে কিন্তু অ্যাডমিশনের জন্য মোটেও অ্যাভয়েড করা যাবে না। আমাদেরকে খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা নীতি খুব ভালো করে পড়তে হবে। আসলে কোন নীতির অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিংয়ে কোন কোন কাজটা করা হয়। আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের পরে আমাদের যেই টিকা প্রদর্শন করা হয় বা বিস্তারিত তথ্য প্রদর্শন করা হয়, সেটা করা হয় মূলত পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অনুযায়ী। তো সঠিক উত্তরটি হবে হচ্ছে পূর্ণ প্রকাশ নীতির জন্য। পূর্ণ প্রকাশ নীতির জন্য। অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? তা আমরা চলতি অনুপাতের ফর্মুলাটা যেহেতু আমরা প্রথম কোশ্চেনে আলোচনা করেছি, তা আমি চাইবো তোমরা একটু এটার উত্তর করার চেষ্টা করো যে আসলে কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো ধরনের প্রভাব ফেলবে না। দু একজন কমেন্ট করো। আচ্ছা দেখো, চলতি অনুপাতের ফর্মুলা হচ্ছে চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ চলতি অনুপাত বের করার জন্য আমার চলতি সম্পত্তি এবং চলতি দায় প্রয়োজন। তো একদম সহজভাবে বলতে গেলে যে সকল লেনদেন দ্বারা চলতি সম্পত্তি বা চলতি দায় কোনোটাই প্রভাবিত হবে না, ওইটাই হবে উত্তর। যেটা চলতি সম্পত্তিকেও প্রভাবিত করবে না এবং চলতি দায়কেও প্রভাবিত করবে না, তাহলে সেই ঘটনা বা লেনদেনটি দ্বারা চলতি সম্পত্তি বা চলতি অনুপাত অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা দেখি এখানে প্রত্যেকটি ঘটনা একটু বিশ্লেষণ করে দেখি। দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে চলতি দায় পরিশোধ করা হলো, তাহলে কি হয়েছে দেখো, দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার কারণে আমার দীর্ঘমেয়াদী দায় বাড়বে, আর চলতি দায় পরিশোধ করার কারণে কিন্তু চলতি দায় কমে যাচ্ছে। তাহলে দেখো চলতি দায় কিন্তু কমে যাচ্ছে, তাহলে এটা চলতি অনুপাতকে প্রভাবিত করবে। পাওনাদারকে নগদ টাকা পরিশোধ করে দিয়েছো, তাহলে দেখো পাওনাদার নামক চলতি দায় কমে গিয়েছে এবং চলতি সম্পত্তি নগদ নামক চলতি সম্পত্তিও কমে গিয়েছে, তাহলে সেটাও কিন্তু চলতি অনুপাতকে প্রভাবিত করবে। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয় করেছো, স্থায়ী সম্পত্তি কমে গেছে এবং নগদ টাকা বাড়ছে, নগদ টাকা হচ্ছে চলতি সম্পত্তি, তাহলে চলতি সম্পত্তি বাড়লো, তাহলে এক্ষেত্রেও কিন্তু চলতি অনুপাতকে প্রভাবিত করে। ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রি করা হয়েছে, তাহলে দেখো মজুত পণ্য একটি চলতি সম্পদ এবং নগদ টাকাও একটি চলতি সম্পদ। তো একটি চলতি সম্পত্তি ব্যবসা থেকে চলে গেল মানে কমে গেল এবং নগদ নামক আরেকটি চলতি সম্পত্তি বাড়লো, তাহলে আলটিমেটলি চলতি সম্পত্তি একবার কমলো একবার বাড়লো, তাহলে কিন্তু আগের মতোই থাকলো, কোনো ধরনের পরিবর্তন হলো না। সুতরাং আমার সঠিক উত্তর হবে ঘ, যেটা চলতি অনুপাতে কোনো ধরনের প্রভাব ফেলবে না। এবার পরের প্রশ্নটি দেখি। একটি কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ 7 লক্ষ টাকা এবং আয়কর 2,10,000 টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং ডিবেঞ্চারের উপর 3 লক্ষ টাকা সুদ প্রদান করেছে। যদি কোম্পানিটি সারা বছর ধরে 1 লক্ষটি সাধারণ শেয়ার এবং 10% 10,000 অগ্রাধিকার শেয়ার থাকে এবং 15% 20,000 ডিবেঞ্চার বিলিকৃত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত? তো শেয়ার প্রতি আয়, এই ফর্মুলাটা হচ্ছে, শেয়ার প্রতি আয়ের ফর্মুলা হচ্ছে কোম্পানির নিট আয়কে আমরা সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করে দিব। খেয়াল করো তো কোম্পানির নিট আয়টা আসলে কত, এবং নিট আয় থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা বাদ দিতে হবে, অর্থাৎ নিট আয়ের কতটুকু অংশ সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। খেয়াল করে দেখো, তো বলা হচ্ছে আমার কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে 7 লক্ষ টাকা, আমার 7 লক্ষ টাকা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা, তো আমাকে সেখান থেকে কর বাদ দিতে হবে। আমার কর কত টাকা? 2,10,000 টাকা। তাহলে আমার 4,90,000 টাকা হচ্ছে কর পরবর্তী মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে 3 লক্ষ টাকা যে ডিবেঞ্চারের সুদ, আমরা কি এই টাকা থেকে বাদ দিব? স্টুডেন্টরা ভুল যেখানে করে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই 3 লক্ষ টাকা এই টাকা থেকে বাদ দিয়ে দেয়, কিন্তু না। দেখো আমরা যখন বিশ্ববিদ্যালয় বিবরণী প্রস্তুত করেছি
তখন কিন্তু আমরা অলরেডি ঋণের সুদ বা ডিবেঞ্চারের সুদ, বন্ডের সুদ আমরা কিন্তু অপরিচালন ব্যয় হিসাবে বাদ দিয়ে তারপরে এটা ক্যালকুলেট করি। তো এই যে আমাদের যে কর পূর্ববর্তী মুনাফা যে 7 লক্ষ টাকা দেয়া আছে, এটা কিন্তু অলরেডি ওই সুদটা বাদ দেওয়ার পরে হিসাব করা। তা আমি যদি আরেকবার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 2বার সুদটা বাদ চলে যায়। তো এই জন্য সুদ বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে টাকাটা আছে কর পরবর্তী মুনাফা, তার একটা অংশ পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা এবং একটা অংশ পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। তো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকাটা বাদ দিয়ে দিই, তারা কত টাকা পাবে? দেখো, অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তো তাহলে তাদেরকে 50,000 টাকা দিয়ে দিব। বাকি যে টাকা থাকে 4,40,000 টাকা, এই টাকাটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। এই টাকাটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। তো আমাকে বলেছে শেয়ার প্রতি, অর্থাৎ প্রতি শেয়ারের জন্য কত টাকা আয়। তা আমার টোটাল শেয়ার আছে হচ্ছে কতগুলো? 1 লক্ষটি। তাহলে আমার 4,40,000 টাকা আমার নিট মুনাফা, মানে অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য প্রাপ্য। আর মোট শেয়ার সংখ্যা হচ্ছে 1 লক্ষ। আমি ভাগ করলে কি পাচ্ছি? শেয়ার প্রতি আয় হচ্ছে 4 টাকা 40 পয়সা। অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে ক, 4 টাকা 40 পয়সা। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষা এসে থাকে, এমনকি রিটেন পার্টের জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আমরা এবার একটু পরের প্রশ্নগুলো দেখি। আচ্ছা, নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? খুবই সহজ প্রশ্ন। আমরা জানি তোমরা স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পত্তির পার্থক্য জানো। স্থায়ী সম্পত্তি হচ্ছে যে সম্পত্তিগুলো আমাদের দীর্ঘদিন ব্যবসায় সুবিধা দেয়, অর্থাৎ যে সম্পত্তির আয়ুষ্কালটা দীর্ঘ হয়। তো এখানে অপশন থেকে বুঝতে পারছো স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল দীর্ঘ হয় এবং ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে এবং যা বিশেষ করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। অর্থাৎ স্থায়ী সম্পত্তি আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না, আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি কি? আমাদের মজুত পণ্য। স্থায়ী সম্পত্তি মূলত আমরা ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করে থাকি। তাহলে উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়? রূপান্তর ব্যয় অনেকবার এই প্রশ্নটি পরীক্ষা এসেছে এবং কি এইচএসসি পরীক্ষাতেও এই প্রশ্নটি এসে থাকে যে রূপান্তর ব্যয়টা আসলে কি। এবং তোমরা যেটা ভুল করো, এই রূপান্তর ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামালকে তোমরা অনেক সময় রূপান্তর ব্যয়ের অংশ মনে করো। খেয়াল করো, প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। রূপান্তর ব্যয়ের অংশ হচ্ছে প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়। পরোক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ, কিন্তু প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু রূপান্তর ব্যয়ের অংশ নয়। তাহলে দেখো, তাহলে উত্তর হচ্ছে কি? প্রত্যক্ষ শ্রম এবং কারখানার সকল উপরিব্যয়ের সমষ্টিকে আমরা বলবো রূপান্তর ব্যয়। অর্থাৎ কাঁচামালকে রূপান্তর করার যে ব্যয়, তো প্রত্যক্ষ কাঁচামালকে রূপান্তর করার ব্যয়টাকে বলা হয় রূপান্তর ব্যয়। যেন প্রত্যক্ষ কাঁচামালটা রূপান্তর ব্যয়ের অংশ নয়। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। পরের প্রশ্নটি দেখি। 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে। 10 বছর, যার আয়ুষ্কাল ছিল 10 বছর এবং আয়ু শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা পাওয়া যায়। তো আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য এবং ক্রয় মূল্য, আমরা জানি একটি সম্পত্তির অবচয় বের করতে হলে 3টি জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অর্জন মূল্য বা ক্রয় মূল্য, আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য তো তোমরা বোঝো, যেটা আয়ুষ্কাল শেষে যে লোহালক্ষ্য থাকে সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায় সেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। তো প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে যন্ত্রপাতির ক্ষেত্রে, সরঞ্জামের ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি 3 লক্ষ টাকায় বিক্রয় করা হয়, খেয়াল করো, যদি 3 লক্ষ টাকায় সম্পত্তিটা বিক্রি করা হয় তাহলে লাভ ক্ষতির পরিমাণ কত হবে? তো 5,50,000 টাকা দিয়ে আমরা কিনছি, বিক্রি করছি 3 লাখ টাকায়। তো মনে হইতে পারে 2,50,000 টাকা ক্ষতি হয়ে গেছে, কিন্তু বিষয়টা এরকম না। দেখো, আমরা 4 বছর পূর্বে 5,50,000 টাকা দিয়ে সরঞ্জামটা ক্রয় করেছি, তার মানে 4 বছর কিন্তু আমরা সরঞ্জামটা ব্যবহার করেছি। তো যতদিন ব্যবহার করেছি ততদিনে অবচয়কে কিন্তু আমাদের অর্জন মূল্য থেকে বাদ দিতে হবে। তাহলে বার্ষিক অবচয় বা প্রতি বছর কত টাকা অবচয় ছিল? তো আমাদের 5,50,000 টাকা ছিল ক্রয় মূল্য, সেখান থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিতে হবে, যেহেতু সরলরৈখিক পদ্ধতি। তো 50,000 টাকা বাদ।
এবং আয়ুষ্কাল ছিল 10 বছর। তাহলে প্রতি বছরের অবচয় ছিল 50,000 টাকা। তাহলে দেখো 1 বছরের অবচয় ছিল কত? 50,000 টাকা। কীভাবে বের করলাম? অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ এবং সেটাকে আয়ুষ্কাল দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে বার্ষিক অবচয়, এটা হচ্ছে বার্ষিক অবচয় 50,000 টাকা। আমি কত বছর সম্পত্তিটা ব্যবহার করেছি? 4 বছর। তাহলে 1 বছরে যদি 50,000 টাকা হয়, তাহলে 4 বছরের মোট অবচয় বা পুঞ্জীভূত অবচয় হবে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে খেয়াল করে দেখো, আমি সম্পত্তিটা 5,50,000 টাকাতে ক্রয় করেছিলাম ঠিকই, কিন্তু আমি 4 বছরে কিন্তু 2 লক্ষ টাকার অবচয় চার্জ করেছি। তাহলে দেখো কি দাঁড়ায়, সম্পত্তির ক্রয় মূল্য ছিল বা অর্জন মূল্য ছিল 5,50,000 টাকা এবং পুঞ্জীভূত অবচয় ছিল 2 লক্ষ টাকা। তাকে বাকি থাকে 3,50,000 টাকা। সম্পত্তির অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর আমরা যে টাকাটা পাই সেটাকে আমরা বলি বহিমূল্য বা বুক ভ্যালু। এটাকে আমরা বলি বহিমূল্য, এটাকে আমরা বলি বহিমূল্য বা বুক ভ্যালু বা পুস্তক মূল্য। সবসময় মনে রাখবা, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে বললে, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে বললে সবসময় বিক্রয় মূল্যের সাথে বহিমূল্যের তুলনা হবে। বিক্রয় মূল্যের সাথে বহিমূল্যের তুলনা হবে, কখনোই অর্জন মূল্য বা ক্রয় মূল্যের তুলনা হবে না। তাহলে দেখো আমাদের সম্পত্তির বিক্রয় মূল্য কত? 3 লক্ষ টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা বলেছি বিক্রয় মূল্যকে কার সাথে তুলনা করব? বহিমূল্যের সাথে। বহিমূল্য কত? 3,50,000 টাকা। তাহলে আমার সম্পত্তির প্রকৃত মূল্য হচ্ছে 3,50,000 টাকা। আমার বই আছে 3,50,000 টাকা, বিক্রি করছি 3 লাখ টাকা। একদম সহজ হিসাব। তাহলে আমার কি হলো? এই দুটার পার্থক্য 50,000 টাকা ক্ষতি হয়েছে, যেহেতু বহিমূল্য থেকে কমে বিক্রি করেছি। 50,000 টাকা ক্ষতি, 50,000 টাকা কি ক্ষতি? তাহলে সঠিক উত্তর ক। সঠিক উত্তর ক। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি থেকে প্রায় প্রশ্ন আসে, এমনকি লিখিত অংশ এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা যেন তোমরা বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের কম্প্যারিজনটা করো। এবার একটু পরের প্রশ্নটা দেখি আমরা। চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয়ের সমন্বয়ে সাধন করেনি, আর্থিক বিবরণীতে প্রভাব কী পড়বে? তো বকেয়া সেবা আয়ের সমন্বয় দেওয়া হয়নি, সমন্বয় জাবেদা দেওয়া হয়নি, এটার প্রভাব কি হবে? সমন্বয় জাবেদা না দেওয়ার প্রভাব হবে হচ্ছে, সমন্বয় জাবেদা করলে যেটা হইতো সেটা হয় নাই। তো সব বকেয়া সেবা আয়কে সমন্বয় করলে কি হইতো? বকেয়া সেবা আয়ের সমন্বয় জাবেদা কি? বকেয়া সেবা আয়ের সমন্বয় জাবেদা একটাই, আমরা বকেয়া আয়ের সম্পত্তি হিসেবে ডেবিট করি এবং সংশ্লিষ্ট সেবা আয়কে ক্রেডিট করে ফেলি। তাহলে দেখো, যদি সমন্বয় করতাম, বকেয়া সেবা আয় নামক একটি সম্পত্তি বাড়ত এবং সংশ্লিষ্ট সেবা আয় নামক একটি আয় বাড়ত। সমন্বয় না করার ফলে কি হয়েছে? আমার সম্পত্তি বাড়ে না, অর্থাৎ সম্পত্তি কম দেখানো হয়েছে এবং আয়ও কম দেখানো হয়েছে। তাহলে উত্তরটা কি হবে? সম্পত্তি কম দেখানো হয়েছে এবং আয় কম দেখানো হয়েছে। তাহলে উত্তর হচ্ছে সম্পত্তি কম দেখানো হবে, যেহেতু আয় কম দেখানোর অপশন এখানে নেই। উত্তর হচ্ছে গ। যদি জনাব লিমনের ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা থাকে এবং সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000 টাকা থাকে, নিট ক্ষতির পরিমাণ 40,000 টাকা হয়, উত্তোলনের পরিমাণ 50,000 টাকা, তাহলে তিনি অতিরিক্ত মূলধন কত আনয়ন করেছেন? প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের পরিচিত এবং সহজ প্রশ্ন, একতরফা দাখিলা পদ্ধতি থেকে করা হয়েছে। তা আমরা যদি একটু একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কের ছকটা যদি একটু অঙ্কন করার চেষ্টা করি, তা দেখো আমরা কি জানি যে একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কিন্তু কোনো ধরনের বিস্তারিত হিসাব না, আমরা শুধু এক পাশে রাখি যে ব্যবসার শুরুতে আমরা কত ইনভেস্ট করছি বা মালিক কতটুকু ইনভেস্ট করছে এবং ইনভেস্ট করার পরে আলটিমেটলি কতটুকু হয়েছে। তাহলে দেখো, এক পাশে থাকে আমাদের কি প্রারম্ভিক মূলধন, অন্য পাশে থাকে আমাদের সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধনের পাশাপাশি মালিক আর কি ইনভেস্ট করে? যে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। এবং সমাপনী মূলধনের সাথে আমরা কি করি? উত্তোলন, মালিক যদি কিছু নিয়ে যায় সেটাই পাশে থাকে। তোমরা চাইলে আমাদের যে সূত্র আছে নিট মুনাফার,
যে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন, তোমরা চাইলে সেই ফর্মুলাতেও করতে পারো, চাইলে এইভাবে টি ফর্মেটেও করতে পারো, দুইভাবেই করা যায়। তো এই পাশে যে পার্থক্য থাকে সেটাকে আমরা বলি লাভ বা ক্ষতি, দুই পাশের পার্থক্য যেটা থাকে। যদি পজিটিভ ফিগার থাকে তাহলে হচ্ছে লাভ, আর যদি এই পাশে নেগেটিভ ফিগার আসে অর্থাৎ এই পাশে কম থাকে সেটাকে আমরা বলি সেটাকে নেগেটিভ ফিগার আসে সেটাকে আমরা বলি ক্ষতি আর কি। তাহলে দেখো ওখানে কি বলা আছে যে প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, তো আমরা এখানে লিখি 70,000, এবং সমাপনী মূলধন 1,30,000 টাকা, তাহলে এখানে লিখলাম 1,30,000 টাকা। নিট ক্ষতির পরিমাণ 40,000 টাকা, তাহলে এখানে ক্ষতি 40,000 টাকা, তো ক্ষতিটাকে আমরা নেগেটিভ ফিগার দিয়ে লিখব, এবং উত্তোলনের পরিমাণ 50,000 টাকা, তাহলে উত্তোলন হচ্ছে এখানে 50,000 টাকা। তাহলে দেখো এখন দুই পাশ ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে এই পাশে কত হবে 1,80,000, তো অবশ্যই দুই পাশ সমান হতে হবে, তাহলে এই পাশে 1,80,000ই হবে। কিন্তু দেখো এই পাশ যোগ করলে হয় কত 70,000 আর বিয়োগ 40,000, তাহলে দুই পাশ এই পাশ যোগ করলে কিন্তু আমরা পাই 30,000। তাহলে এই যে জায়গাটা যে ঘাটতি, যে জায়গাটা এখানে কত টাকার ঘাটতি আছে 1,50,000 টাকার ঘাটতি, 1,50,000 টাকা না, তো 1,80,000 টাকা মিলেইতে হবে, তাহলে 1,50,000 টাকা। তাহলে অতিরিক্ত মূলধন হচ্ছে আমার 1,50,000, অতিরিক্ত মূলধন 1,50,000। তোমরা চাইলে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা ফেলও করতে পারো, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1,50,000। কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না? খেয়াল করো, মজুত পণ্য আমরা দুইটা পদ্ধতিতে লিপিবদ্ধ করতে পারি বা রেকর্ড করতে পারি, একটা হচ্ছে কালান্তিক আর একটাকে বলা হয় অবিরত বা অবিরাম বা নিত্য মজুত পদ্ধতি। সাধারণত ইন্টারমিডিয়েটে তোমরা যেটা করে থাকো সেটা হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি, যা আমরা যখন মজুত পণ্য কিনি তখন ক্রয় হিসাবকে ডেবিট করে থাকি, আমাদের ক্রয় পরিবহনকে আমরা ক্রয় পরিবহন নামে লিখে থাকি। তো এই পদ্ধতিটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। কিন্তু তোমরা যখন একটু উচ্চতর শিক্ষা অর্জন করবা বা বাস্তব প্র্যাকটিস যদি ফলো করো, সেখানে আবার নিত্য মজুত পদ্ধতি ফলো করা হয়। নিত্য মজুত পদ্ধতিতে মজুত পণ্যকে সম্পত্তির মতো করে ট্রিট করা হয়। অন্যান্য সম্পত্তি, অর্থাৎ তুমি যদি আসবাবপত্র ক্রয় করো সেক্ষেত্রে কী করো, আসবাবপত্র হিসাবকে ডেবিট করো, এবং আসবাবপত্রের ক্রয় পরিবহনকে আমরা কী করি, আসবাবপত্রের দামের মধ্যে ইনক্লুড করে দিই, যে আসবাবপত্র হিসাব ডেবিট করি। আমরা কিন্তু আসবাবপত্রের ক্রয় পরিবহনকে ক্রয় পরিবহন নামে লিখি না। তো নিত্য মজুত পদ্ধতিতে মজুত পণ্য লিপিবদ্ধ করা হলে সেক্ষেত্রে এটাকে একটা সম্পত্তির মতো ট্রিট করা হয়। তো তখন আমরা ক্রয় হিসাব না লিখে মজুত পণ্য হিসাবকে ডেবিট করি, এবং ক্রয় পরিবহনের পরিবর্তে আমরা মজুত পণ্য হিসাবকেই ডেবিট করি। এবং সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়ের নামে আলাদা একটা হিসাব আসে। আমরা যখন বিক্রি করে দিই পণ্য, তো সেক্ষেত্রে প্রতিবার বিক্রয়ের ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়টা রেকর্ড করতে হয়। তো আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এটা নিয়ে আরও অনেক আলোচনার সুযোগ আছে। তো দেখো, কালান্তিক মজুত পদ্ধতি যেটা সাধারণত তোমরা করে এসেছো, সেক্ষেত্রে কোন হিসাবটি থাকে না? তো আমরা তো ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করি, ক্রয় ফেরত আমরা রেকর্ড করি, ক্রয় পরিবহন রেকর্ড করি। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা কালান্তিক মজুত পদ্ধতিতে আলাদা করে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা কোনো জাবেদা দেই? আমরা কিন্তু কোনো ধরনের জাবেদা দেই না। এটাকে কিন্তু আমরা বিশ্বদায় বিবরণীতে ওই যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে বের করি, অর্থাৎ আমরা কিন্তু এটাকে অঙ্ক করে বের করি। আমরা কিন্তু কোনো ধরনের জাবেদা করি না। তো যেটা জাবেদা না করি সেটা খতিয়ানও থাকবে না, সেটাও খতিয়ানও থাকবে না। তাই কালান্তিক মজুত পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় বলে কোনো ধরনের হিসাব থাকে না। কিন্তু আমরা যদি নিত্য মজুত পদ্ধতি ফলো করতাম সেক্ষেত্রে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আসতো, সেক্ষেত্রে কিন্তু ক্রয় ফেরত বা সেক্ষেত্রে কিন্তু ক্রয় পরিবহন বা এই ধরনের কোনো হিসাব বা প্রারম্ভিক মজুত পণ্য থাকতো না। আচ্ছা, আবার পরের প্রশ্নটি দেখি আমরা। একটি কোম্পানির আচ্ছা, আমাদের 23-24 সালের প্রশ্ন শেষ। আমরা এবার একটু এমসিকিউ পার্টটা সেটা আমরা লিখিত অংশ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, যে আসলে 8টি লিখিত প্রশ্ন থাকে। তো প্রথম যে বছর ঢাকা ইউনিভার্সিটি লিখিত পদ্ধতির প্রচলন করে, তো ওই বছর কিন্তু বড় বড় প্রশ্ন ছিল, 4 মার্কসের প্রশ্ন আসছিল, 2 মার্কসের বা 4 মার্কসের এরকম প্রশ্ন ছিল। এখন কিন্তু তোমাদের জন্য খুব সহজ করে দিয়েছে, আরও এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ একদম সহজ প্রশ্ন, ছোট প্রশ্ন থাকবে, এক কথা উত্তর বা এক শব্দ উত্তর দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যাদের কনসেপ্ট ভালো, তোমরা কিন্তু 8ই পেতে পারো। তো এই জন্য একসাথে এমসিকিউর প্রস্তুতি নিলে রিটেনের প্রস্তুতিটা অনেকটা হয়ে যায়। তো আমরা যদি একটু লিখিত অংশের প্রশ্নগুলো দেখি, গত বছরের একটি কোম্পানির নির্দিষ্ট হিসাব বছরে নিট বিক্রয় ছিল 1,75,000 টাকা এবং নিট আয় ছিল 95,000 টাকা,
মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনীজের 3 লাখ টাকা এবং 4 লক্ষ টাকা সম্পত্তির আবর্তন অনুপাত কত? তো অনুপাতের চ্যাপ্টার থেকে প্রশ্ন। আমরা জানি সম্পত্তির আবর্তনের সূত্রটা কি, একদম সূত্র ফেলে দেব, খুব সহজ। জাস্ট সূত্রটায় আমরা মান বসিয়ে দেবো। অনুপাতের অঙ্ক খুবই সহজ, জাস্ট অনুপাতের ফর্মুলাটা লিখবো, ফর্মুলা অনুযায়ী আমরা ভ্যালুগুলো বসাই দেবো, রেজাল্ট অটোমেটিক চলে আসবে। তাহলে দেখো সম্পত্তির আবর্তন, এটার ফর্মুলা হচ্ছে কি, উপরে থাকবে নিট বিক্রয়। দেখো যে কোনো আবর্তনে সম্পত্তি যদি স্থায়ী সম্পত্তি বলে, যদি চলতি সম্পত্তি বলে, যাই বলুক না কেন, উপরে থাকবে নিট বিক্রয় এবং নিচে যার আবর্তন তাকে বসাই দেবা। তাহলে দেখো নিচে কি থাকবে, গড় মোট সম্পদ। তাহলে দেখো নিট বিক্রয় হচ্ছে কত আমার, 1,75,000 টাকা, 1,75,000 টাকা। গড় সম্পত্তি কীভাবে বের করে, প্রারম্ভিক এবং সমাপনী সম্পত্তি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে গড় সম্পত্তি পাওয়া যায়। তাহলে দেখো প্রারম্ভিক ছিল 3 লক্ষ, সমাপনী ছিল কত, 4 লক্ষ, ডিভাইড করে দিব 2 দিয়ে। তাহলে দেখো 7 লক্ষ, 7 লক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই, 3,50,000। তাহলে আমাদের গড় সম্পত্তি কত, 3,50,000। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি কত হয়, 1,75,000 দ্বিগুণ হচ্ছে 3,50,000, তাহলে 0.5 অনুপাত 1। তাহলে আমার সম্পত্তির আবর্তন অনুপাত কত, 0.5:1, 5:1, খুবই সহজ। আচ্ছা, আরেকটি প্রশ্ন সমন্বয় দাখিলা থেকে। দেখো বলেছিলাম সমন্বয় দাখিলা খুবই গুরুত্বপূর্ণ। সাপ্লাইস খরচ দেখানো হচ্ছে 3500 টাকা, বছর শেষে যদি 1500 টাকার সাপ্লাইস অব্যবহৃত থাকে তাহলে সমন্বয় দাখিলা, অর্থাৎ সমন্বয় জাবেদা কী হবে। খেয়াল করো, সমন্বয় দাখিলার ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক লিখন, অর্থাৎ প্রাথমিকভাবে যদি আমরা সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করি, তাহলে সমন্বয় করতে হবে খরচের, অর্থাৎ প্রাথমিকভাবে যদি আমি সম্পত্তি হিসাবে ডেবিট করি অগ্রিমকে, তাহলে সমন্বয় করতে হবে খরচ হিসাব ডেবিট। আর প্রাথমিকভাবে যদি আমি খরচকে ডেবিট করি, তাহলে সমন্বয় হবে সম্পত্তি ডেবিট। তো এখানে দেখো রেওয়া মিলে সাপ্লাইস খরচ দেখানো আছে, তাহলে রেওয়া মিলে যেটা দেখানো আছে সেটা হচ্ছে আমার প্রাথমিক লিখন বা প্রাথমিক দাখিলা। যেহেতু খরচ হিসাবে দেখানো আছে, তাহলে আমি যখন সমন্বয় করব কিসের, সম্পদের বা অব্যবহৃত অংশটুকুর। তাহলে দেখো অব্যবহৃত সাপ্লাইসটুকু আমার যে সম্পদ, আমি এইটার সমন্বয় জাবেদা দিব। তো অব্যবহৃত অংশ কতটুকু, 1500 টাকা। তাহলে দেখো সাপ্লাইস, সাধারণত আমরা সাপ্লাইসকে ধরে নিই সম্পদ এবং মনিহারিকে ধরে নিই খরচ সমন্বয় জাবেদার ক্ষেত্রে। তাহলে দেখো, তাহলে সাপ্লাইস, শুধু সাপ্লাইস হিসাব, এটা একটা সম্পদ, 1500 টাকা ডেবিট এবং ক্রেডিট হবে খরচ। সাপ্লাইস, খরচ, ক্রেডিট 1500 টাকা। তাহলে দেখো যেহেতু প্রাথমিক দাখিলা ছিল খরচে, আমরা ডেবিট করলাম কি, অব্যবহৃত সাপ্লাইস বা সাপ্লাইস হিসাব, সম্পদের আমরা সমন্বয় করেছি। যদি প্রাথমিক দাখিলা থাকতো সম্পদের, আমরা কিন্তু খরচ হিসাবকে ডেবিট করতাম। তো সমন্বয় দাখিলার ক্ষেত্রে এই একটা জিনিস মাথায় রাখলে তুমি যে কোনো ধরনের সমন্বয় দাখিলা উত্তর করতে পারবা। আচ্ছা, আমরা এবার একটু পরের প্রশ্নগুলো দেখি। ধারে ক্রয়কৃত 10,000 টাকার যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। দেখো 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো যে কোনো ধরনের ভুল সংশোধনী দাখিলার ক্ষেত্রে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে কি করা উচিত ছিল এবং তুমি কি করেছো। তো যেটা ভুল করে ফেলেছো সেটাকে রিভার্স করতে হবে এবং যেটা করো না সেটাকে করতে হবে। তো আমার এখানে করা উচিত ছিল কি, যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করা উচিত ছিল, এটা আমি করি নাই, তো এখন করব। তাহলে দেখো যন্ত্রপাতি হিসাবকে আমি 10,000 টাকা ডেবিট করব। বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, তো বিক্রয় হিসাবে ক্রেডিট করা উচিত ছিল না। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট করার কারণে বিক্রয় হিসাবটা বেশি হয়ে গেছে। এখন বিক্রয় হিসাবকে কী করতে হবে,
কমিয়ে দিতে হবে। তো বিক্রয় হিসাব ক্রেডিট করলে বাড়ে, তো কমানোর জন্য কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। তাহলে আমি বিক্রয় হিসাবকে ডেবিট করে দিব, এটাও ডেবিট 10,000 টাকা। এবং আর কোনো হিসাব যেহেতু সংশ্লিষ্ট নেই, তো আমাকে ক্রেডিট করতে হবে অনিশ্চিত হিসাব, সরি। তো আমরা ক্রেডিট করবো কি? অনিশ্চিত হিসাব হচ্ছে ক্রেডিট 20,000 টাকা। তাহলে আমরা কি করলাম? যেটা করিনি, অর্থাৎ যন্ত্র হিসাবকে ডেবিট করিনি, সেটাকে ডেবিট করলাম। তাহলে যন্ত্রপাতি হিসাবের ভুলটা ঠিক হয়ে গেল। বিক্রয়কে ভুল করে ক্রেডিট করে ফেলেছি। এখন যদি আমরা ভুল করে ক্রেডিট করি সেটাকে রিভার্স করতে হয়, যদি ভুল করে ডেবিট করি সেটাকে রিভার্স করতে হয় ক্রেডিট করে। তো আমি যেহেতু বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলেছি, সেটাকে সংশোধন করার জন্য সেটাকে ডেবিট করতে হয়েছে, তাই বিক্রয় হিসাবকে ডেবিট করলাম এবং সংশ্লিষ্ট অন্য কোনো হিসাব নেই, তাই ক্রেডিট দিকটা থাকবে কি? অনিশ্চিত হিসাব। ক্রেডিট হবে অনিশ্চিত হিসাব। পরের পার্টটা দেখি। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত 1,000 একক, সমাপনী মজুত 800 একক এবং বিক্রয় 6,200 একক। যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা হয়, তো উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? খেয়াল করো, খুবই চমৎকার প্রশ্ন। উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য বের করতে বলা হয়েছে এবং আমাকে উৎপাদন ব্যয় দেয়া আছে। তো আমাকে প্রথমে জানতে হবে আমি কত একক উৎপাদন করেছি। কত একক উৎপাদন করেছি, দেখো একদম সহজভাবে তুমি ক্যালকুলেশন করতে পারবা। তুমি তোমার কাছে বর্তমানে অর্থাৎ সমাপনী মজুত হিসাবে আছে কত একক? দেখো 800 একক সমাপনী মজুত হিসাবে আছে এবং তুমি বিক্রয় করেছো 6,200 একক। তাহলে আলটিমেটলি তোমার কাছে বিক্রয় উপযোগী ছিল কত এই বছরে? 7,000 একক। কিন্তু বছরের শুরুতেই অর্থাৎ গত বছরের 1,000 একক তোমার কাছে ছিল, তাহলে এইটা তো আর তুমি এই বছর উৎপাদন করো নাই। তাহলে এই 7,000-এর মধ্যে 1,000 ছিল আবার গত বছরের। তাহলে আলটিমেটলি এই বছর তুমি উৎপাদন করছো কত? 6,000 একক। এই বছর উৎপাদন করছো 6,000 একক। এটাকে যদি আমরা একটা ফরম্যাটে করার চেষ্টা করি, যে প্রারম্ভিক মজুদ ছিল 1,000 একক, সেখান থেকে নতুন করে আমরা উৎপাদন করলাম, কত করলাম জানি না, উৎপাদন করার পর একটা অ্যামাউন্ট আসছে এবং সেখান থেকে আমরা বিক্রয় করে দিয়েছি 6,200 একক এবং সমাপনী কত আসছে? সমাপনী একক হয়েছে 800 একক। তো এখন ব্যাক ক্যালকুলেশন করো, তো দেখো 6,200 বাদ দিলে 800 থাকে, তাহলে এখানে কত আসবে? 7,000 একক। তো 1,000 ছিল প্রারম্ভিক, উৎপাদন করার পরে 7,000, তাহলে উৎপাদন কত হয়েছে? 6,000। তোমরা চাইলে এই ফরম্যাট, যেটা ফর্মুলা, এই ফর্মুলা ফেলও করতে পারো আর এইভাবে মুখে মুখে করতে পারো। তাহলে দেখো আমার উৎপাদন হলো কত একক? 6,000 একক উৎপাদন হয়েছে। আমার উৎপাদন খরচ কত? 30,000 টাকা। তাহলে আমি 30,000 টাকাকে যদি উৎপাদন একক দিয়ে ভাগ করি তাহলে কয় টাকা পাবো? 5 টাকা। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় 5 টাকা। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা দেখি, আবার নীতি থেকে প্রশ্ন। দেখো খুবই গুরুত্বপূর্ণ নীতি। হিসাব বিজ্ঞানে কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়? খেয়াল করো, অবচয় ধার্য করা হয় দুইটা নীতি অনুযায়ী। একটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা এবং একটা হচ্ছে মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি। তো অবচয় ধার্য করা হয় দুইটা নীতি অনুযায়ী, চলমান প্রতিষ্ঠান ধারণা এবং মিলকরণ নীতি, যেটাকে আমরা বলি ম্যাচিং প্রিন্সিপালস। পরের প্রশ্ন দেখি, একটি কোম্পানি যথাক্রমে পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় 100 টাকা, 50 টাকা, 7,000 টাকা। তাহলে দেখো একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 50 টাকা এবং স্থায়ী ব্যয় দেওয়া আছে হচ্ছে 7,000 টাকা। স্থায়ী ব্যয়টা মোট স্থায়ী ব্যয় 7,000 টাকা। যদি বিক্রয় 50,000 টাকায় হয় তাহলে নিরাপত্তা প্রান্ত কত হবে? নিরাপত্তা প্রান্তটা আসলে কি? আমরা তো সমচ্ছেদ ব্যয় বা সমচ্ছেদ বিন্দু বা বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আমরা জানি। অর্থাৎ যে বিন্দুতে বিক্রয় করলে লাভ ক্ষতি কোনোটাই হবে না, অর্থাৎ যত ইউনিট পর্যন্ত সেল করলে মোট খরচটা উঠে আসবে, কোনো ধরনের লাভও হবে না, ক্ষতিও হবে না। তাহলে দেখো আমরা আগে বিইপিটা বের করে নিই যে আসলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কোথায়। ব্রেক ইভেন পয়েন্টটা কোথায় দেখো, তো ব্রেক ইভেন পয়েন্টের একটা ফর্মুলা আছে, আমরা জানি যে আমাদের উপরে স্থায়ী ব্যয় থাকে
উপরে আমাদের স্থায়ী ব্যয় থাকে এবং আমরা নিচে থাকে কি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমার কত 50 টাকা। উপরে হচ্ছে 7000, নিচে হচ্ছে 50। তাহলে যদি আমরা ভাগ করি কত পাই, 0 0 কাটা আর বাকি থাকে হচ্ছে 5 অক্ষে 5 140। তাহলে দেখো এটা কিন্তু বিইউপি ইউনিট, তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট হচ্ছে 140 ইউনিট। 140 ইউনিট বিক্রি করলে আমার লাভ ক্ষতি কোনো কিছু হবে না। কিন্তু বিক্রয় কিন্তু দেওয়া আছে টাকায়, তাহলে আমার বিপিটাকে টাকায় কনভার্ট করতে হবে। তো ইউনিটটাকে আমরা টাকায় কীভাবে কনভার্ট করবো, জাস্ট ইউনিটটাকে আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্য দাম মাল্টিপ্লাই করে দিই, তাহলে 140 ইউনিটকে আমি যদি একক প্রতি বিক্রয় মূল্য কত 100 টাকা, তো 100 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 14,000 টাকা। তাহলে আমার বিইপি এটা হবে বিইপি টাকা। তাহলে বিইপি টাকা হচ্ছে কত, ব্রেক ইভেন টাকা হচ্ছে 14,000 টাকা। তাহলে 14,000 টাকা সেল করলে আমার লাভ ক্ষতি কিচ্ছু হবে না, কিন্তু আমি সেল করছি কত টাকা 50,000 টাকা। তাহলে অতিরিক্ত কত টাকা সেল করছি 36,000 টাকা। এই 36,000 টাকা হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। এই 36,000 টাকা হচ্ছে আমার কি নিরাপত্তা প্রান্ত বা সেফটি মার্জিন। আচ্ছা, অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? খেয়াল করো, স্থায়ী সম্পত্তির উপর যেগুলো দৃশ্যমান সেগুলোর উপর ধার্য করা হয় অবচয়, আর যেগুলো অদৃশ্যমান যেমন সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলোর উপর ধার্য করা হয় অবলোপন। অর্থাৎ অদৃশ্যমান সম্পত্তির উপর অবলোপন ধার্য করা হয়, যেমন সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলোর উপর অবলোপন ধার্য করি আমরা। 2023-24 সেশনের শেষ প্রশ্ন যেটা হচ্ছে, একটি প্রতিষ্ঠান নগদ 80,000 টাকা দিয়ে ভূমি ক্রয় করলো, ভূসম্পত্তির দালালের কমিশন 5,000 টাকা প্রদান করা হলো এবং নতুন দালাল নির্মাণের জন্য পুরাতন দালাল ভেঙে ফেলা বাবদ আরও 7,000 টাকা খরচ হলো। ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত টাকা লিপিবদ্ধ করতে হবে? ক্রয় মূল্য নীতি অনুযায়ী একটা সম্পত্তিকে আমরা যত টাকাতে ক্রয় করি তত টাকাতেই দেখাতে হয়, এবং স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য বলতে আমরা বুঝি ওই সম্পত্তি অর্জন করতে আনুষঙ্গিক যা খরচ থাকবে সবগুলোকে আমরা সম্পত্তির দামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিই। তাহলে দেখো, এই সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সম্পত্তির দালালের খরচ এবং এই সম্পত্তিটা প্রতিস্থাপনের জন্য আমাকে কি করতে হয়েছে, পুরাতন দালালটা ভেঙে ফেলতে হয়েছে। তাহলে সেই খরচটাও কি করব, আমি আমার নতুন সম্পত্তির দামের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবো। তাহলে সবগুলো খরচ চলে আসবে 80,000, 5,000 এবং 7,000, টোটাল 92,000 বা 92,000। এই পুরো টাকাটাই আমাকে কি করতে হবে, এই সম্পত্তির দাম হিসেবে রেকর্ড করতে হবে, দাম হিসেবে রেকর্ড করতে হবে। এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সালের যেই প্রশ্ন তার সমাধান। আমি আশা করি তোমরা টপিকগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেছো। আমরা আরেক বছর 22 এবং 23 সালের প্রশ্নটাও দেখার চেষ্টা করব। তার আগে একটু কমেন্টগুলো একটু দেখি, তোমরা কে কে কমেন্ট করছো। আজকে ফারে কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি কমেন্ট করেছো তোমরা? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, আমরা একটু এবার আমাদের পরের প্রশ্নগুলো একটু দেখি। হ্যাঁ, 2022-23 প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কর্ণিক ভুল নয়? একদম সহজ প্রশ্ন। আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা সবাই উত্তর করতে পারবে। যে ভুল দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কর্ণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। তো নিচের কোনটা কর্ণিক ভুল না? নীতিগত ভুল। নীতিগত ভুল হচ্ছে কর্ণিক ভুল নয়। নীতিগত ভুলটা আসলে কি? মুনাফা জাতীয় খরচকে যদি মূলধন জাতীয় খরচ এবং মূলধন জাতীয় খরচকে যদি মুনাফা জাতীয় খরচ হিসেবে আমরা দেখাই ফেলি ভুল করে, সেটাকে আমরা বলি নীতিগত খরচ। একদম সহজ উদাহরণ, আমরা যদি ব্যয়কে খরচকে যদি আমরা সম্পত্তি হিসাবে বা সম্পদকে যদি খরচ হিসেবে দেখাই, যেমন মেরামত একটা খরচ, এই খরচকে যদি আমরা ভুল করে স্থায়ী সম্পত্তির দামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিই, সেটা হয়ে যাবে কি একটা নীতিগত ভুল। উত্তর হচ্ছে ক। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, রাস্টা কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার, প্রতি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার আছে।
এখানে সাধারণ শেয়ার কথাটা বাদ পড়ে গেছে। যদি কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? আমরা এই ধরনের একটি প্রশ্ন এর আগে আমরা সমাধান করেছি। আমরা বলেছি কি যে আমাদের নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের অংশটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেই পুরোটাই মূলত সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। তো আমাদের নিট মুনাফা হচ্ছে কত? তো আমাদের নিট মুনাফা হচ্ছে 1,59,000 টাকা। দেখো নিট মুনাফা কত? 1,59,000 টাকা। তো এই 1,59,000 টাকার মধ্যে একটা অংশ পাবে কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা, এবং আরেকটা অংশ পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। অগ্রাধিকার শেয়ার হোল্ডার কত পাবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার হচ্ছে 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার। তাহলে দেখো 2 লক্ষ টাকার উপর 12% লভ্যাংশ দিতে হবে। 2 লক্ষ টাকার 12% কত হয়? 24,000 টাকা। 2 লক্ষ টাকার 12% 24,000 টাকা। তাহলে 24,000 টাকা বাদ দিয়ে দিব, তো থাকবে কত? 1,35,000। 1,35,000। তাহলে এই যে 1,35,000 পুরো টাকাটাই হচ্ছে কি? পুরো টাকাটাই সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। সাধারণ শেয়ার আমার টোটাল সাধারণ শেয়ারের সংখ্যা কত? 50,000 সাধারণ শেয়ার আছে। তাহলে একটা শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ দিতে পারবো? 50,000 শেয়ারের জন্য 1,35,000। তাহলে 1,35,000কে আমি যদি 50,000 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো 2 টাকা 70 পয়সা। এইটা হচ্ছে আমার শেয়ার প্রতি সর্বোচ্চ লভ্যাংশ। অপশনে 2 টাকা 70 পয়সা নেই, তো অপশনের সঠিক উত্তর নেই। সঠিক উত্তরটি অপশনে নেই। উত্তর হবে হচ্ছে 2 টাকা 70 পয়সা। উত্তরটা 2 টাকা 70 পয়সা হবে, 2 টাকা 50 পয়সা না। আচ্ছা, অবিরাম মজুত পণ্য পদ্ধতি ব্যবহার করে অবিরাম বা অবিরত মজুত পদ্ধতি, আমরা কিন্তু আজকে বিগত একটি প্রশ্ন ছিল যে কালান্তিক মজুত পদ্ধতিতে কোন হিসাব থাকবে না। সেক্ষেত্রে আমরা উত্তর করেছিলাম কি যে বিক্রিত পণ্যের ব্যয় থাকে না। আর এখানে প্রশ্ন হচ্ছে যে অবিরাম বা অবিরত মজুত পদ্ধতিতে কোন হিসাবটি থাকবে না। অবিরত মজুত পদ্ধতিতে কি থাকবে না? কোনো ধরনের ক্রয় ফেরত থাকবে না। কেন আমরা বলেছি ক্রয় সংশ্লিষ্ট সকল খরচকে আমরা কি করি? মজুত পণ্য নামে রেকর্ড করি। আমরা কালান্তিক মজুত পদ্ধতিতে ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, ক্রয় পরিবহন হিসাব অর্থাৎ ক্রয় সংশ্লিষ্ট হিসাবগুলোকে আলাদা আলাদা খরচ হিসাবে দেখাই। কিন্তু নিত্য মজুত পদ্ধতিতে আমরা ক্রয়টাকে একটি সম্পত্তি বিবেচনা করে একদম মজুত পণ্য হিসাবে রেকর্ড করি। অন্য সম্পত্তির ক্ষেত্রে যেমন আসবাবপত্রের ক্ষেত্রে যেমন আমরা আসবাবপত্র সম্পত্তি হিসাবে ডেবিট করি, আসবাবপত্র পরিবহনকে আমরা আসবাবপত্র নামেই সম্পত্তির মধ্যে চার্জ করে দিই, মজুত পণ্যকে ঠিক সিমিলার ট্রিটমেন্ট করা হয় নিত্য মজুত পদ্ধতিতে। সেক্ষেত্রে ক্রয় ফেরত নামক কোনো ধরনের হিসাব থাকবে না। পদ্মা লিমিটেড ব্যাংক বইতে ব্যালেন্স ছিল 17,900 টাকা। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটা ডিবেট আছে, বা প্রশ্নটা হচ্ছে ভুল, সঠিক উত্তরটা আসলে এখানে নেই। এই প্রশ্নটা আমরা স্কিপ করতেছি। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটি যদি কখনো এই ধরনের উত্তর যদি না থাকে, তা সেক্ষেত্রে সাধারণত সবাইকে মার্কস দিয়ে দেয়। আচ্ছা দেখো, 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়াম 36,000 টাকা বিমা খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। 30 এপ্রিল 2023 তারিখে এই লেনদেনের দাখিলে কী হবে, অর্থাৎ সমন্বয় দাখিলে কী হবে? তো আমরা আগেই বলেছিলাম যে সমন্বয় দাখিলের ক্ষেত্রে প্রাথমিক দাখিলা যদি হয় সম্পদের, সমন্বয় হবে খরচের। আর প্রাথমিক দাখিলা যদি হয় খরচের, সমন্বয় হবে সম্পদের। তো আমাদেরকে প্রাথমিক দাখিলা দেখতে হবে যে 1 এপ্রিল তারিখে আমি বিমা প্রিমিয়ামের 36,000 টাকা কী করেছি? বিমা খরচ হিসাবে রেকর্ড করেছি। তাহলে দেখো প্রাথমিক দাখিলা হয়েছে কিসের? খরচের। তাহলে আমি সমন্বয় দিব কার? সম্পদের, অর্থাৎ অব্যবহৃত অংশের। তো 30 এপ্রিল, তাহলে দেখো 1 এপ্রিল ছিল 3 বছরের, অর্থাৎ 3 বছরে কত মাস? 36 মাস। 36 মাসে 36,000 টাকা। তাহলে প্রতি মাসে কয় টাকা হবে? 1,000 টাকা। 1 এপ্রিল থেকে 30 এপ্রিল 1 মাস, মাত্র বিমার 1 মাস অতিক্রান্ত হয়েছে। তাহলে প্রতি মাসে যদি 1,000 টাকা করে হয়, তাহলে 36,000 টাকার মধ্যে আমি 1 মাসের সুবিধা নিয়েছি। তাহলে এখনও সুবিধা পাইনি, অব্যবহৃত অংশ বা মেয়াদ উত্তীর্ণ হয়নি, কত টাকা হবে? 36,000 থেকে 1,000 টাকা বাদ দাও, 35,000 টাকা। তাহলে আমি কিন্তু এখনও 35,000 টাকার সুবিধা পাইনি। তাহলে এখনও 35,000 টাকা কি আমার মেয়াদ অনুত্তীর্ণ বা অব্যবহৃত আছে। তাহলে 35,000 টাকা হচ্ছে আমার কি? সম্পদ। আর যে অংশের সুবিধা পেয়েছে 1,000 টাকা হচ্ছে আমার কি? খরচ। তো আমার প্রাথমিক দাখিলা ছিল খরচের, তো এখন জাবেদা করতে হবে কার? সম্পদের। সম্পদ কয় টাকা?
35,000 টাকা। তাহলে আমি জাবেদা করব কি, অগ্রিম বিমা খরচ, অগ্রিম বিমা ডেবিট 35,000 টাকা এবং বিমা খরচ ক্রেডিট হবে কত, 35,000 টাকা। বোঝা গেছে? যেহেতু প্রাথমিক দাখিলে ছিল খরচের, সমন্বয় হয়েছে সম্পদের। এরপরের প্রশ্নটি দেখি। 4 বছর পূর্বে রূপম ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয় একটি যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। সেই রৈখিক পদ্ধতি অবচয় ধার্য করা হয় এবং আজ যদি 30,000 টাকা বিক্রি করা হয় তাহলে লাভ ক্ষতি কত হবে। একদম সেম একটা প্রশ্ন আমরা 23-24 সালের প্রশ্নের জন্য আমরা সমাধান করেছি, জাস্ট সংখ্যাটা চেঞ্জ হয়েছে। দেখো একদম সেম প্রশ্ন, তো তোমরা একটু চেষ্টা করো, দেখো উত্তর করতে পারো কিনা, পরে আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা দেখো আমরা সমাধান করি। 1 লক্ষ টাকার যন্ত্রপাতি ছিল, প্রথমে আমরা কি করেছিলাম, বার্ষিক অবচয়টা বের করেছিলাম যে প্রতি বছরের অবচয় কত। তো দেখো যন্ত্রপাতির অর্জন মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, যন্ত্রপাতির 1 লক্ষ টাকা যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল এবং ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। বার্ষিক অবচয় কীভাবে বের করে, যন্ত্রপাতির ক্রয় মূল্য অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ ব্যয়, ভগ্নাবশেষ মূল্য বাদ, এবং আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে 19,000 টাকা হচ্ছে আমার বার্ষিক অবচয় 1 বছরে। এবং আমি সম্পত্তিটা ব্যবহার করেছি কত বছর, আমাকে যত বছর সম্পত্তি ব্যবহার করেছি তত বছরের পঞ্জীভূত অবচয় বের করতে হবে। কত বছর ব্যবহার করেছি দেখো, 4 বছর আগে ক্রয় করেছিলাম, তার মানে আমি 4 বছর এটাকে ব্যবহার করেছি, 4 বছরের সার্ভিস নিয়েছি। তো যত বছরের সার্ভিস নেব তত বছরের অবচয় আমাকে চার্জ করতে হবে। তাহলে 1 বছর ছিল 19,000 টাকা, প্রতি বছরেই সমান অবচয় হয় সরলরৈখিক পদ্ধতিতে, তাহলে 4 বছরের অবচয় হচ্ছে 76,000 টাকা। তাহলে পঞ্জীভূত অবচয় কি পেলাম, 76,000 টাকা পেলাম। মনে করে দেখো গত প্রশ্ন যখন আমরা সলভ করেছিলাম একই ধরনের প্রশ্ন কি বলেছিলাম, যে লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের কম্প্যারিজন করতে হয়। বহিমূল্য বা পুস্তক মূল্য, বহিমূল্য বা পুস্তক মূল্য আমরা কীভাবে বের করি, সম্পত্তির ক্রয় মূল্য থেকে পঞ্জীভূত অবচয়টা বাদ দিই। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য ছিল কত, 1 লক্ষ টাকা, সেখান থেকে আমরা পঞ্জীভূত অবচয় বাদ দিলাম 76,000 টাকা। কত টাকা থাকে, 24,000। এটা হচ্ছে আমাদের কি বহিমূল্য, এটা হচ্ছে আমাদের বহিমূল্য, এটা হচ্ছে আমাদের বহিমূল্য। আমাদের বহিমূল্য হচ্ছে 24,000 টাকা, আমরা বিক্রি করেছি কত, 30,000 টাকা। তাহলে আমাদের 24,000 টাকার সম্পত্তি আমরা 30,000 টাকায় বিক্রি করেছি। আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে, আমাদের 6,000 টাকা লাভ হয়েছে। 6,000 টাকা কি হয়েছে, আমাদের লাভ হয়েছে, 6,000 টাকা লাভ। উত্তর হচ্ছে আমাদের লাভ 6,000 টাকা। পরের প্রশ্নটি দেখো যে বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের কোন হিসাবে স্থানান্তরিত হবে। অর্থাৎ শেয়ার যদি আমরা বাজেয়াপ্ত করি এবং বাজেয়াপ্ত করার পরে সেটাকে যদি পুনরায় বিক্রয় করি, তো সেক্ষেত্রে বাজেয়াপ্তকরণের হিসাবের জের, অর্থাৎ যখন বাজেয়াপ্ত করেছিলাম তখন যে আমরা জার্নাল করি সেই হিসাবের জেরটা কোন হিসাবে ট্রান্সফার করতে হয়, সেই হিসাবটাকে মূলধন সঞ্চিত হিসাবে ট্রান্সফার করতে হয়, মূলধন সঞ্চিত হিসাবে ট্রান্সফার করতে হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে মূলধন সঞ্চিতি। হিসাব বিজ্ঞানের কোন রীতি 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটর ক্রয়ের সময় হিসাবরক্ষকে খরচ হিসাবে লেখার অনুমতি দেয়। দেখো সাধারণত আমরা জানি একটি সম্পত্তি যদি 1 বছরের অধিক সময় সার্ভিস দেয় বা দীর্ঘদিন ব্যবসা যদি সার্ভিস দেয়, তা আমরা সেটাকে স্থায়ী সম্পদ হিসাবে দেখাই বা সম্পদ হিসাবে লিপিবদ্ধ করি। কিন্তু একটা ক্যালকুলেটর যেহেতু তার মূল্যটা অনেক কম, তো সেহেতু হিসাবরক্ষক সেটাকে দীর্ঘ সময় সার্ভিস পাওয়ার পরও সম্পত্তি হিসেবে রেকর্ড না করে সেটাকে কি করে, একটা সাধারণ ব্যয় বা খরচ হিসেবে রেকর্ড করে থাকে। তো এইটা মূলত কোন নীতির কারণে, এটাকে বলা হয় বস্তুনিষ্ঠতা নীতি বা ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল। অর্থাৎ বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী একজন হিসাবরক্ষক সে তার নিজস্ব জাজমেন্ট বা নিজস্ব চিন্তা চেতনা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু এই একটা
ক্যালকুলেটর, যদিও সেটা 5 বছর আমাকে সার্ভিস দেবে, কিন্তু যেহেতু তার আর মূল্যটা কম, অনেক কম, দেখা গেল যে আমি একটা এখানে সম্পত্তি লিখছি যে বিল্ডিং 10 কোটি টাকা, একটা ক্যালকুলেটর 1000 টাকা, তো বিষয়টা আসলে অসামঞ্জস্য তৈরি হয় বিষয়টার মধ্যে। তো যেহেতু এটার দামটা খুবই কম, খুবই সামান্য, সেহেতু হচ্ছে হিসাব রক্ষক তার জাজমেন্ট ব্যবহার করে, সেটাকে খরচ হিসেবে দেখায়। তো এই যে জাজমেন্ট ব্যবহার করার যে সুযোগ, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা নীতি অনুযায়ী, আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটি দেখি। 2023 সালের 1 জানুয়ারি দেনাদার হিসাবের জের ছিল 49,000 টাকা। জানুয়ারি মাসে নগদান বইয়ের সারসংক্ষেপ থেকে প্রতিমান হয় যে উক্ত মাসে দেনাদারের 42,000 টাকা আদায় করা হয়। 31 জানুয়ারি 2023 তারিখে দেনাদারের জের ছিল 90,000 টাকা, ওই মাসে 4,000 টাকা ঋণ অবলোকন করা হয়। তাহলে দেখো, জানুয়ারি 1 তারিখে আমার দেনাদার হিসাবে জের ছিল কত? 49,000 টাকা, এবং উক্ত মাসে দেনাদার থেকে 42,000 টাকা আদায় করা হয়। তো 49,000 টাকা দেনাদার ছিল, যদি আদায় করি তা আদায় করলে স্বাভাবিকভাবে দেনাদার কি হবে? কমে যাবে। কয় টাকা থাকবে? 7,000। এবং 4,000 টাকার কুড়ি অবলোকন করা হয়। তো কুড়ি অবলোকন করলে কি হয়? সেটাও দেনাদার থেকে বাদ দিতে হয়। তাহলে দেখো, 4,000 টাকাও দেনাদার থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে আলটিমেটলি আমার বছর শেষে দেনাদার থাকার কথা কত? 3,000 টাকা। কিন্তু বছর শেষে জের হচ্ছে 90,000 টাকা। যে অতিরিক্ত টাকাটা কি? দেনাদার বাড়ে কীভাবে? ধারে বিক্রয় করলে। তাহলে দেখো, আমার 3,000 টাকা দেনাদার থাকার কথা, কিন্তু দেনাদার আসছে হচ্ছে 90,000 টাকা। তাহলে বাকি টাকাটা হচ্ছে কোথেকে আসছে? ধারে বিক্রয় থেকে। তাহলে আমি এটা কী করেছি? ধারে বিক্রয় করেছি অতিরিক্ত আরও 87,000 টাকা। তাহলে আমি 3,000 টাকা ছিল এবং অতিরিক্ত আরও 87,000 টাকা কী করেছি? ধারে বিক্রয় করেছি। এই যে 90,000 টাকা আমার বছর শেষে দেনাদারে জের হচ্ছে 90,000 টাকা। তাহলে দেখো, এই যে 87,000 টাকা হচ্ছে কি আমার ধারে বিক্রয়। এই বছর আমি ধারে বিক্রি করেছি কত? 87,000 টাকা। এবং বলা হচ্ছে ওই বছর ওই মাসে নগদে বিক্রয়ের পরিমাণ ছিল, ওই মাসে বিক্রয় না, এটা হচ্ছে এখানে একটা শব্দ মিসিং হয়ে গেছে। নগদ বিক্রয়ের পরিমাণ ছিল 17,000 টাকা। তাহলে ধারে বিক্রয় ছিল 87,000 এবং নগদ বিক্রয় হচ্ছে 17,000। তাহলে টোটাল বিক্রয় কত? ধারে 87,000, নগদ 17,000। যোগ করে দাও, হিসাব শেষ। তাহলে 87 আর 17 কত হয়? কত হয়? 87,000 আর 17,000 1,04,000। 1,04,000। তো সঠিক উত্তর হচ্ছে কত? 1,04,000। পরের প্রশ্নটি আমরা দেখি। সানফ্লাওয়ার কোম্পানি 2022 সালে 1,86,000 টাকা নিট আয় প্রকাশ করে এবং সাধারণ শেয়ারের উপর 26,000 টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানিটি 6% 100 টাকা অভিহিত মূল্যের আরও 10,000 অগ্রাধিকার শেয়ার রয়েছে এবং অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা লভ্যাংশ প্রদান করে। শেয়ারহোল্ডারগণের ইকুইটির পরিমাণ 2022 সনে 16 লাখ টাকা এবং 2022 সালে কোম্পানির শেয়ারহোল্ডার ইকুইটির উপর উপার্জন হার কত হবে? আচ্ছা দেখো, 2000 ইকুইটির উপর উপার্জন হার কত হবে কোম্পানির? তো বলা হচ্ছে 2022 সালে কোম্পানির নিট আয় হচ্ছে 1,86,000 টাকা। 1,86,000 টাকা। তো আমরা এর আগেও আমরা সাধারণ শেয়ার হোল্ডারের উপর যেই আয়ের হার বা শেয়ার প্রতি আয় বের করার ম্যাথগুলো আমরা করেছি, সেক্ষেত্রে আমরা কি করেছি যে আমাদের নিট আয় থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা বাদ দিব এবং বাকি অংশটা কাদের জন্য থাকে? সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য থাকে। তাহলে দেখো, 1,86,000 টাকা এবং আমাদের 60,000 টাকা হচ্ছে কার? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। 60,000 টাকা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। তাহলে 1,86,000 থেকে 60,000 টাকা বাদ দিব, কত থাকবে? 1,36,000 টাকা। 1,36,000 টাকা। কোম্পানিটি 6% যেহেতু অগ্রাধিকার শেয়ার লভ্যাংশটা বাদ দিয়েছি, তো শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ 2022 সনে 16 লক্ষ টাকা ছিল। তাহলে দেখো, তাদের ইকুইটি ছিল হচ্ছে 16 লক্ষ টাকা। তাদের ইকুইটি ছিল কত? 16 লক্ষ টাকা। আর তাহলে 16 লক্ষ টাকার উপর তোমাকে উপার্জন হার, অর্থাৎ তার
ইনকামের রেটটা বের করতে বলছে। তাহলে দেখো আমার সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য বা সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য আয় হচ্ছে 1,36,000 টাকা, এবং সাধারণ শেয়ার হোল্ডারদের যেই ইকুইটির মূল্য হচ্ছে আমার 16 লক্ষ টাকা। তো আমি 1,36,000 কী করতে পারি, 16 লক্ষটা যদি ভাগ করে দিই তাহলে উত্তরটা পাওয়া যায়। তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের সাধারণ শেয়ার হোল্ডারদের উপার্জন হার। এটা ভাগ করে দেখা কত আসে, তো সঠিক উত্তর সম্ভবত হচ্ছে 9%। হ্যাঁ, উত্তর হচ্ছে 9%। আচ্ছা, পরের প্রশ্নটি দেখি। একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা। নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, মোট লাভের হার 40%, নিট লাভের হার 25%। তো খেয়াল করো, তোমরা আর্থিক বিবরণী যখন করেছো বিষয়দায় বিবরণীতে, তো মোট লাভ থেকে নিট লাভ বাদ দিলে কি পাওয়া যায়? মোট লাভ থেকে নিট লাভ বাদ দিলে পরিচালন ব্যয় পাওয়া যায়, তাই তো? আমরা প্রথমে প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বের করি, এবং মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমরা কি পাই? নিট লাভ পাই। তাহলে মোট লাভের হার 40% এবং নিট লাভের হার হচ্ছে 25%। এই দুটার পার্থক্য 15%। এটা কি? 15% হচ্ছে পরিচালন ব্যয়, 15% হচ্ছে পরিচালন ব্যয়। এবং এই সবগুলো পার্সেন্টেজ কার উপরে? বিক্রয়ের উপরে। মোট লাভ 40% মানে কার উপর 40%? নিট বিক্রয়ের উপর। তো সবগুলো পার্সেন্টেজ বিক্রয়ের উপর। তাহলে 7,80,000-এর 15% করো, 7,80,000 গুণন 0.15, কত হয় উত্তর? যেটা আসবে পার্সেন্টেজ করে সেটাই হচ্ছে কত? 1,17,000 টাকা। এটি তোমার পরিচালন মুনাফা, পরিচালন খরচ। তো তোমরা যদি চাও প্রথমে মোট লাভের 40%, তাহলে মোট লাভ বের করে নিতে পারো যে 7,80,000-এর 40% কত হয়, এবং 7,80,000-এর 25% কত হয়, তো নিট লাভ বের করে নিতে পারো। তাহলে মোট লাভ একবার বের করে নিয়ে আবার নিট লাভ বের করে দুইটার পার্থক্য কত সেটা পরিচালন মুনাফা ওইভাবে, পরিচালন ব্যয়ভাবে করা যেতে পারে। চাইলে আমরা সরাসরি 15%ও করতে পারি, চাইলে একবার 40% মোট লাভ বের করে নিট লাভ বের করে দুইটার পার্থক্য বের করেও আমরা পরিচালন খরচ বের করতে পারি। উভয় ক্ষেত্রেই উত্তর হবে 1,17,000 টাকা। 22-23 সেশনের এমসিকিউ পার্টের শেষ প্রশ্ন। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 5,500 টাকা, মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, ক্রয় মূল্য মুখ্য ব্যয়ের 70%, লাভের হার মোট ব্যয়ের 10%। পণ্যটির ক্রয় মূল্য কত? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই তোমাদের হচ্ছে পরীক্ষায় ধরনের প্রশ্ন আসে যে ক্রয় মূল্য দেয়া আছে কিন্তু লাভের হার বলা আছে বিক্রয় মূল্যের উপর, আবার বিক্রয় মূল্য দেয়া আছে কিন্তু লাভের হার বলা আছে ক্রয় মূল্যের উপর। তো সেক্ষেত্রে লাভের হারটাকে কনভার্ট করে নিতে হয়। যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্য দেয়া আছে, তো আমাদের লাভের হারটা দেয়া আছে কার উপর? মোট ব্যয় বা ক্রয় মূল্যের উপর, মোট ব্যয়ের উপর। তো আমরা এই লাভের হারটাকে কনভার্ট করার ফর্মুলাটা কি? কিসে কনভার্ট করবো আমরা? বিক্রয় মূল্যের উপর হারটা কত হবে সেটা কনভার্ট করে নিব। দেখো বিক্রয় মূল্যের উপর হার বের করার ফর্মুলা কি? যে আমরা মোট ব্যয়ের উপর 10% লাভ দেয়া আছে, অর্থাৎ মোট ব্যয়ের উপর 10% লাভ হইলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে, তো এটাকে আমরা বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করব। বিক্রয় মূল্যের উপর হার বের করার ফর্মুলা কি? ধরো বিক্রয়ের উপর হার বের করার ফর্মুলা কি? উপরে লাভের হার থাকবে, মোট ব্যয়ের উপর লাভের হার যেটা দেয়া আছে প্রশ্ন সেটা থাকবে, এবং নিচে থাকবে হচ্ছে 100 যোগ হার। ওই যে উপরে যে হারটা সেটা থাকবে, আবার নিচে আসবে। ফর্মুলাটা কি? উপরে লাভের হার, নিচে হচ্ছে 100 যোগ লাভের হার। তাহলে বিক্রয়ের উপর হার বের হয়ে যাবে। তাহলে দেখো লাভের হার ছিল কত পার্সেন্ট? 10%, নিচে হবে আবার কত? 100 যোগ 10। তাহলে লাভের হার হচ্ছে 10/110। তাহলে মোট ব্যয়ের উপর 10% লাভের হার মানে বিক্রয়ের উপর হচ্ছে কত? 10/110, 10/110। এটা চাইলে আমরা কাটাকাটি করে একদম ফ্র্যাকশন ফিগারও বের করতে পারি, চাইলে এভাবে রাখতে পারি। এখন দেখো আবার বিক্রয় মূল্য কত? 5,500 টাকা বিক্রয় মূল্য হচ্ছে 5,500 টাকা। আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? 10/110। তাহলে আমি কি লিখতে পারি? আমার বিক্রয় মূল্য হচ্ছে 5,500 এবং লাভের হার হচ্ছে উপরে 10 নিচে 110। এটা হচ্ছে লাভের হার, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কয় টাকা বা মুনাফা কত? কাটাকাটি করো, এটা হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে 50, 500। তাহলে লাভ হচ্ছে কত? 500। তাহলে মুনাফা হচ্ছে 500। খেয়াল করো বিক্রয় মূল্য 5,500 টাকা, তার মধ্যে মুনাফা হচ্ছে 500 টাকা। তাহলে মোট ব্যয় কত টাকা? একদম সহজ, বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাই? মোট ব্যয়টা পাই। তাহলে 5,500 থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিই
যে 5,000 টাকা থাকে, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। এটা হচ্ছে আমাদের কি মোট ব্যয়, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে মোট ব্যয় হচ্ছে 5,000 টাকা। এখন দেখো প্রশ্ন কি বলছে, বলছে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। তা আমার মোট ব্যয় পেলাম 5,000 টাকা, তাহলে মুখ্য ব্যয় হচ্ছে এটার 70%। 5,000 70% কত? 3500। তাহলে মুখ্য ব্যয় হচ্ছে 3500 টাকা। তাহলে মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় পেলাম 3500 টাকা। এবং ক্রয় মূল্য হচ্ছে মুখ্য ব্যয় 70%। তো মুখ্য ব্যয় ছিল কত? মুখ্য ব্যয় ছিল 3500 টাকা পেলাম, এইটার 70%। তাহলে দেখো 3500 70% কত হয়? 3500 70% হচ্ছে 2450। 2450। তাহলে পণ্যটি ক্রয় মূল্য হচ্ছে 2450 টাকা। এই জায়গা থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোট ব্যয়ের উপর যেই পার্সেন্টেজটা দেওয়া আছে, লাভের হারটা দেওয়া আছে, এটাকে বিক্রয় মূল্যের উপর কনভার্ট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন সরাসরি প্রশ্ন আসে যে বিক্রয় মূল্যের উপর 25% লাভের হার হইলে ক্রয় মূল্যের উপর কত, বা ক্রয় মূল্যের উপর 20% লাভের হার হলে বিক্রয় মূল্যের উপর কত, ক্রয় মূল্যের উপর 50% হলে বিক্রয় মূল্যের উপর কত। তো এই ধরনের প্রশ্ন কিন্তু সরাসরি পরীক্ষাতে আসে। আমরা যখন শীট ভিত্তিক ক্লাস করাবো, তখন যখন আমাদের এই ক্রয় বিক্রয় সংক্রান্ত টপিক আসবে, তখন আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তা আমাদের 2022-23 সনের এমসিকিউ পার্টটা শেষ। আমরা একটু দ্রুত লিখিত অংশটা দেখে ফেলি। হ্যাঁ, দেখো বলছে এমএন কোম্পানির 1 জানুয়ারি 2018 সালে 60,000 টাকা একটি ট্রাক ক্রয় করে। অনুমানকৃত ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা এবং আয়ুষ্কাল 10 বছর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 31 ডিসেম্বর 2020 সালে অবচয় ধার্য করার পূর্বে কোম্পানি ট্রাকের অবশিষ্ট আনুমানিক জীবনকাল 4 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে বিষয়টা হচ্ছে যে প্রাথমিকভাবে 2018 সালে যখন সম্পত্তি ক্রয় করা হয়, তখন ধরে নেওয়া হয় বা অনুমান করা হয় সম্পত্তিটা 10 বছর সার্ভিস দিবে এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 12,000 টাকা। কিন্তু 2020 সালে এসে এই অনুমানটা পরিবর্তন হয়ে যায়, যেটাকে আমরা বলি চেঞ্জ ইন এস্টিমেশন বা অনুমানে পরিবর্তন। তো এই ধরনের অনুমানে যদি পরিবর্তন হয়, তো প্রথমে যেটা করতে হবে, আমাকে পূর্বের অনুমান অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে, যেদিন আমি নতুনভাবে আবার এস্টিমেট করতেছি, আজকের দিনে দাঁড়িয়ে সম্পত্তিটাকে আগে একটা রিভ্যালুয়েশন করতে হবে যে আজকের দিনে এই আগের অনুমান অনুযায়ী এটার মূল্যটা কত। তো যেহেতু বলছে 31 ডিসেম্বর 2020 সালে অবচয় ধার্য করা আগে, তাহলে এখনো 20 সালের অবচয় আমরা ধার্য করি নাই। তাহলে দেখো পূর্বের অনুমান অনুযায়ী আমরা অবচয় ধার্য করছি কত সালের? 2018 সালের 1 জানুয়ারি। 2018 সালের 1 জানুয়ারিতে আমরা সম্পত্তিটা ক্রয় করছি। 2020 সালে অনুমান চেঞ্জ হয়েছে, এস্টিমেশন চেঞ্জ হয়েছে। তাহলে 18 এবং 19, 2018 এবং 2019 এই 2 বছরের অবচয় কিন্তু আমরা আগের অনুমান অনুযায়ী আমরা ধার্য করে ফেলেছি। তো আগের অনুমান কি ছিল? যে 12,000 টাকা ভগ্নাবশেষ মূল্য এবং আয়ুষ্কাল 10 বছর। তাহলে দেখো, তাহলে এই 2 বছর আমরা কত টাকা অবচয় ধার্য করেছি? যে 60,000 টাকা ছিল এটা ক্রয় মূল্য, 12,000 টাকা কি ভগ্নাবশেষ মূল্য, এবং এটা আয়ুষ্কাল ছিল 10 বছর। তাহলে 60,000 থেকে 12,000 বাদ দিলে 48,000, 10 দিয়ে ভাগ করো 4,800। তাহলে 1 বছর ছিল 4,800, যেহেতু 2 বছর, তাহলে 2 বছর আমি কি করেছি, কত টাকা চার্জ করেছি অলরেডি? 9,600। তাহলে দেখো 2018-19 এই 2 বছরে কিন্তু অলরেডি 9,600 টাকার অবচয় আমি কি করে ফেলেছি, চার্জ করে ফেলেছি। তাহলে আমার 2019 সাল শেষে অর্থাৎ 20 সালের শুরুতে আমার এই সম্পত্তির বহিমূল্য কত হবে, অর্থাৎ আজকে আমার বইতে এটার মূল্যটা আসলে কত ছিল। দেখো, তো 60,000 টাকা যেহেতু আমি ক্রয় করেছি এবং আমার অবচয় ছিল কত, 9,600 টাকা 2 বছরের, তাহলে আমার বুক ভ্যালু হচ্ছে, আমরা জানি এর আগে আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক করেছি তখন আমরা বলেছি যে ক্রয় মূল্য থেকে আমাদের যদি পঞ্জীভূত অবচয় বাদ দিই তাহলে বহিমূল্য পাওয়া যায়। তো পঞ্জীভূত অবচয় বাদ দিই 9,600, তাহলে কয় টাকা হয়? 50,400। 50,400, হ্যাঁ, 60,000 থেকে 9,600 বাদ 50,400 টাকা। তাহলে দেখো আমরা 50,400 টাকা এটাকে প্রথমে কি করলাম, এটা রিভ্যালুয়েশন করলাম। এখন আমরা হিসাব করতেছি যে এটা সম্পত্তির দাম হচ্ছে 50,400 টাকা, এই সম্পত্তিটার আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। দেখো এখন কিন্তু আমরা
60,000 টাকার হিসাব করবো না, 60,000 টাকার হিসাব কিন্তু শেষ। এখন আমরা হিসাব করতেছি কি, সম্পত্তির দাম হচ্ছে 50,400 টাকা, এর আয়ুষ্কাল হচ্ছে 4 বছর এবং ভগ্নাংশের মূল্য 2,000 টাকা। তাহলে 2020 সালের অবস্থাটা কত হবে? দেখো 60,000 হিসাব কিন্তু শেষ, তাহলে এখন 50,400 হিসাব হবে, 50,400 হিসাব হবে। 50,400 হিসাব কীভাবে হবে? যে আমাদের 50,400 সেখান থেকে 2,000 টাকা ভগ্নাংশের মূল্য বাদ এবং এটার আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। তাহলে কত হয় দেখো, 48,400 ভাগ 4, কাটাকাটি করলে কত হয়? 12,100, 12,100। তাহলে আমার 2020 সালের অবচয় হবে কত? 12,100 টাকা, 12,100 টাকা। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। কুরিন আদায় হলো 50,000 টাকা, লেনদেনটি সমন্বয় জাবেদা কি হবে? কুরিন আদায় হয়েছে। দেখো কুরিন যখন আমরা অবলোপন করি বা ধার্য করি, কুরিন যখন অবলোপন করা হয় তখন আমরা কি করি? আমরা কিন্তু দেনাদার হিসাবটাকে কমিয়ে দিই। তখন আমরা জাবেদা দিই কি? অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। তো কুরিনটা আসলে কি, যখন আমরা নিশ্চিত হই যে আসলে দেনাদার থেকে টাকা পাবো না। এখন ঘটনা ঘটছে এরকম যে ধরো তোমার যে দেনাদার ছিল, যাকে তুমি ধরছো যে তার কাছ থেকে টাকা পাবা না, সে মনে করো হঠাৎ করে হজে যাবে, তো হজে যাওয়ার আগে তার মনে পড়ছে যে সে তোমার কাছে কিছু টাকা ঋণী। সে হঠাৎ করে বহু বছর পরে তো আইসা বলতেছে যে তুমি তো আমার কাছে 5,000 টাকা পাইতা, এই যে 5,000 টাকা তোমাকে দিয়ে গেলাম। তো 50,000 টাকা পাইতা, 50,000 টাকা দিয়ে গেলাম, বাদ বাকি মাফ টাফ করে টরে দিও, সামনে হজে যাইতেছে আর কি। হজে যাওয়ার আগে মানুষজন তাদের ঋণ টিন পরিশোধ করে। তো এখন তুমি তো ওরে আগেই মাইনাস করে দিছো, মানে তোমার খাতা থেকে দেনাদারকে আগে বাদ দিয়ে দিছো, ধরে নিছো যে আসলে ওর কাছ থেকে টাকা পাবা না, বহু বছর ধরে পাও, চাইতে চাইতে চাইতো লজ্জা লাগে, যার টাকা পাবা না, কিন্তু হঠাৎ করে পাইছো। এখন তুমি তো তোমার খাতা থেকে দেনাদার ওর নামটা কেটে দিছো। তো এখন তুমি যদি ওর থেকে প্রাপ্তি দেখাইতে চাও, তো তোমাকে একটা সোর্স দেখাইতে হবে কোত্থেকে টাকাটা পাইলা। তো তোমাকে তাকে দেনাদারটা দেখাইতে হবে যে তোমার খাতায় দেনাদার ছিল। তো এই জন্য দেনাদারকে প্রতিস্থাপন করতে হয়। আমরা কুরিন অবলোপন করার সময় আমরা কি করি? অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব ডেবিট এবং দেনাদারকে ক্রেডিট করে দেনাদার বাদ দিয়ে দিই। তো দেনাদার যেহেতু বাদ দিয়ে দিই, কারণ ধরে নিয়ে পাবো না, এখন যেহেতু পাইছি ওই দেনাদারটাকে আবার প্রতিস্থাপন করব, ফিরিয়ে নিয়ে আসবো। সেভাবে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো? জাস্ট ওই জার্নালটা রিভার্স করে দিব, কুরিন অবলোপনে জার্নালটাকে রিভার্স করে দিব যে অনাদায়ী পাওনার সঞ্চিত ডেবিট ছিল, দেনাদার ক্রেডিট ছিল। এইটাকে জাস্ট আমি তখন কি লিখবো? এটাকে রিভার্স করে দেনাদারটাকে প্রতিস্থাপন করবো কিভাবে? দেনাদার হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, 16,000 টাকা। এটা কি করলাম? ওই যে কুরিন অবলোপন করে দেনাদারকে ভ্যানিশ করে দিছিলাম, সেটাকে আবার কি করলাম? রিভার্স করে দেনাদার প্রতিস্থাপন করলাম। এখন আমার খাতা একটা দেনাদার আছে, এখন আমি দেনাদার থেকে স্বাভাবিক নিয়মে টাকা পেলে যেই জার্নাল দিই সেই জার্নালটা দিব। তো দেনাদার থেকে টাকা পেলে যাবে কি দেই? নগদ টাকা পাইছি, নগদ টাকা বাইরে গেছে, নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব কি? ক্রেডিট। তাহলে দেনাদার থেকে নগদ প্রাপ্তির যে সাধারণ যে জাবেদাটা, সেই জাবেদাটাই দিব, যে নগদান হিসাব ডেবিট 16,000 টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট 16,000 টাকা। এই হচ্ছে জাবেদা। দুইটা জাবেদাকে যদি আমরা মার্চ করে ফেলি, তাহলে দেখো দেনাদার হিসাব ডেবিট একবার ছিল, ক্রেডিট। তো আমরা যদি দেনাদার দুইটা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি? নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট 16,000 টাকা। যদি একটা জাবেদা দিতে চাও সেটাও হবে, আর যদি ভাবে ভেঙে ভেঙে দুইটা জাবেদা দিতে চাও সেটাও সঠিক, কোনো সমস্যা নেই। পরের বিষয়টা আমরা একটু দেখি। ডিসেম্বর 31, 2022 তারিখে আদিপ লিমিটেডের চলতি সম্পত্তি ছিল 1,20,000 টাকা, চলতি মূলধন 30,000 টাকা। ওই তারিখে তড়িৎ অনুপাত 0.5:1 হলে মজুত মাল কত? ফার্স্টে দেখো তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের ফর্মুলা কি? তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই, একজন কমেন্ট করছে দুইটা জাবেদা একবারে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা তো বললাম যে চাইলে আমরা ভেঙে ভেঙে দুইটা জাবেদাও করতে পারি, আবার চাইলে মার্চ করে দেনাদার হিসাবটা বাদ দিয়ে সরাসরি নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত ক্রেডিট সেটাও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি ভেঙে ভেঙে দেখালাম তোমার বোঝার সুবিধার্থে আসলে যে অনাদায়ী হিসাবটা, অনাদায়ী পাওনা হিসাবটা কোথেকে আসলো। আচ্ছা, এই প্রশ্নটা দেখি যে তড়িৎ অনুপাতের ফর্মুলাটা কি? তড়িৎ অনুপাতের ফর্মুলা কি? তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই
চলতি দায়। দেখো তড়িৎ সম্পত্তি মানে কি, চলতি সম্পত্তি থেকে অগ্রিম এবং মজুত পণ্য বাদ দিলে, তো স্বাভাবিকভাবে মজুত পণ্য বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে তড়িৎ সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তি হচ্ছে 1,20,000 টাকা এবং চলতি মূলধন হচ্ছে 30,000 টাকা। তাহলে চলতি দায় কত? আমরা জানি কি চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পার্থক্যকে আমরা বলি চলতি মূলধন। চলতি সম্পত্তি মাইনাস চলতি দায় সমান সমান চলতি মূলধন। একইভাবে চলতি সম্পত্তি থেকে কি চলতি মূলধনটা বাদ দিলে চলতি দায় পাওয়া যায়। তাহলে চলতি সম্পত্তি 1,20,000 টাকা, চলতি মূলধন হচ্ছে 30,000 টাকা। তাহলে চলতি দায় কত? চলতি দায় কত? 90,000 টাকা। 1,20,000 থেকে 30,000 বাদ দাও, তাহলে চলতি দায় হচ্ছে 90,000 টাকা। তাহলে দেখো চলতি দায় হচ্ছে 90,000 টাকা। খেয়াল করো, এখন আমরা যদি অনুপাত একটু মান বসাই, যে এই অনুপাতটা সমান সমান কি আসলে 0.5 অনুপাত 1, মানে অনুপাতটাকে তো আমরা তো এভাবেই লিখি, তাই না? 0.5 ডিভাইডেড বাই 1 লেখার দরকার নেই, না লিখলেও হয়। তাহলে দেখো তড়িৎ সম্পত্তি এটা আমরা জানি না, হ্যাঁ ধরে নিচ্ছি এটা আমরা জানি না। চলতি দায় কত পেলাম? 90,000 টাকা। 90,000 টাকা। এই পাশে কত? 0.5। তাহলে তড়িৎ সম্পত্তি কত হবে? 90,000কে এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে ছিল ভাগ আকারে, এই পাশে হয়ে যাবে কি গুণ। তো কত হবে? 45,000। তাহলে তড়িৎ সম্পত্তি কত? 45,000। তড়িৎ সম্পত্তি হচ্ছে 45,000। তাহলে দেখো প্রশ্ন হচ্ছে মজুত মালের মূল্য কত? তো চলতি সম্পত্তি হচ্ছে 1,20,000 আর তড়িৎ সম্পত্তি হচ্ছে কত? 45,000। তো তড়িৎ সম্পত্তির ফর্মুলা আমরা কি জানি? চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য। তাহলে তড়িৎ সম্পত্তি হচ্ছে কত? 45,000। চলতি সম্পত্তি আছে হচ্ছে কত? 1,20,000। তাহলে মজুত পণ্য কত হবে? মজুত পণ্য কত হবে বলো? যে 1,20,000 থেকে কত বাদ দিলে 45,000 হয়? 1,20,000 থেকে আমরা যদি কত বাদ দিব? 1,20,000 থেকে 45,000 বাদ দাও, কত থাকবে? 75,000। 75,000। তাহলে মজুত পণ্য হবে কত? 75,000। তাহলে মজুত মালের মূল্য কত? মজুত মালের মূল্য হচ্ছে 75,000 টাকা। বোঝা গেছে? আমরা প্রথমে কি করেছি? চলতি দায় বের করলাম, তড়িৎ সম্পত্তি বের করলাম, এরপর চলতি সম্পত্তি এবং তড়িৎ সম্পত্তির পার্থক্য হচ্ছে মজুত পণ্য। একদম সহজ হিসাব, খুবই সিম্পল। চলতি বছরে চাঁদা প্রাপ্তি 50,000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চাঁদা, এবং স্টুডেন্টরা খুবই সমস্যা ফেস করে। মানে আমি আসলে বুঝি না যে তোমরা চাঁদা এতটা সমস্যা কেন ফেস করো আসলে। যে চাঁদা প্রাপ্তি, দেখো এটা হচ্ছে নগদ প্রাপ্তি। খেয়াল করো, এই 50,000 টাকা হচ্ছে নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি আর চাঁদা বাবদ আয়, চাঁদা আয় এক কথা না। নগদ প্রাপ্তি মানে নগদে তুমি কত টাকা পাইছো সেইটা, আর চাঁদা আয় মানে হচ্ছে এই বছর চাঁদা বাবদ আয় ব্যয় হিসেবে কত টাকা দেখাইতে হবে। এই বছরের চাঁদাটা তুমি নগদে পাও বা না পাও, নগদের সাথে কিন্তু এটা সংশ্লিষ্ট না। নগদে না পাইলেও দেখাইতে দিতে পারে, আবার নগদে পাইলেও অনেক সময় দেখাইতে পারবা না। আয় হিসাবে দেখাইতে পারো শুধুমাত্র এই বছরের পোর্শনটা। খেয়াল করো, এই যে তুমি নগদ টাকা যে 50,000 টাকা পাইছো, এই টাকার মধ্যে 3টা অংশ থাকতে পারে। 3টা অংশ থাকতে পারে, এটা কিন্তু নগদ প্রাপ্তি। কি কি অংশ থাকতে পারে? একটা অংশ থাকতে পারে গত বছরের টাকা, গত বছর দেয় নাই সদস্যরা, এই বছর দিচ্ছে, তাহলে কি বিগত। এটা কি বিগত বছরের চাঁদা এই বছর পাইছো। তাহলে একটা অংশ থাকতে পারে যে বিগত বছরের চাঁদা এই বছর পাওয়া গেছে। একটা অংশ কোনো ঝামেলা নাই, খুব সরল, এই বছরেরটা এই বছর দিয়ে দিছে, খুবই ভালো মানুষ, এই বছরের চাঁদা সদস্যরা এই বছরই দিয়ে দিচ্ছে। তো একটা অংশ থাকবে চলতি বছরের, আরেকটা অংশ কি থাকবে? থাকতে পারে, এটা হচ্ছে খুব বেশি ভালো মানুষ, যে এই বছরটা তো দিছে, তোমাকে আগামী বছরটা কিছু সদস্য কি করছে, যা আগামী বছর পরের বছরটা এই বছর অগ্রিম দিয়ে দিচ্ছে। তো পরের বছরটা এই বছর কি করছে? অগ্রিম দিয়ে দিছে। তাহলে দেখো 3টা অংশ কি কি? এটা কিন্তু নগদ প্রাপ্তি যে টাকা, সেই টাকার মধ্যে 3টা অংশ। একটা অংশ থাকতে পারে বিগত বছরের, একটা অংশ থাকতে পারে এই বছরের, একটা অংশ থাকতে পারে আগামী বছরের বা অগ্রিম, আগামী বছরের বা অগ্রিম থাকতে পারে। এখন 3টা জিনিসই কি আয় হিসাবে আসবে? না, আয় হিসাবে 3টা জিনিস আসে না। আয় হিসাবে কি আসে? দেখো, আয় হিসাবে আসে চলতি বছরের অংশটা।
যে চলতি বছর তুমি কত টাকা পাইছো, এবং এটার সাথে কি আসবে যে চলতি বছরের চাঁদা কিন্তু দেয় নাই তোমাকে, অর্থাৎ চলতি বছরের যদি কোনো বকেয়া থাকে, দেখা গেলো 500 জন সদস্য আছে, 300 জন সদস্য তোমাকে চলতি বছর চাঁদা দিচ্ছে, 200 জন এখন এই বছরেরটা দেয় নাই, তাহলে দুইটা জিনিস আসে, একটা আছে চলতি বছর কত টাকা পাইছো সেটা আসবে, এবং পাশাপাশি চলতি বছরের বকেয়াটা আসবে। তাহলে আয় হিসাবে কি আসবে, চলতি বছরের নগদ প্রাপ্তি এবং চলতি বছরের বকেয়া। তাহলে দেখো এই যে 50,000 টাকা তুমি যে পাইলা, সেখান থেকে কি হবে, বিগতটা বাদ দিয়ে দিবা, অগ্রিমটাও কি হবে বাদ দিয়ে দিবা, আর বকেয়াটা কি হয়ে যাবে, চলতি বছর বকেয়াটা যোগ করতে হবে। তাহলে আমরা কি পাই দেখো, চলতি বছর টাকা পাইছি কত, 50,000 টাকা, তার মধ্যে বিগত বছর 5,000 টাকা। তো বিগত বছরটা কি আমার এই বছরের আয় না, এই বছরের আয় না, তাহলে এইটাকে আমি আয় হিসাবে এই বছর দেখাইতে পারি না, তাহলে এই 5,000 টাকা বাদ, এই 5,000 টাকা কি বাদ। বলছে আগামী বছরের বকেয়া তাদের 5,500 টাকা, মানে আগামী বছরের চাঁদা, আসলে এটা আগামী বছরের বকেয়া না, মূলত এটা আগামী বছরের অগ্রিম হবে, কথাটা হচ্ছে অগ্রিম, আগামী বছরের 5,500 টাকা আগামী বছরের চাঁদা এই বছর পেয়ে গেছো, তাহলে এই টাকা তো এটার মধ্যে আসছে, কিন্তু এটা কি আমার এই বছরের আয়, বিষয় হচ্ছে যে এইটাকে কিন্তু আমার এই বছরের আয় না, তাহলে এইটাও কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, 5,500 টাকা মাইনাস করে দিবা। এবং বলা হচ্ছে যে এই বছরে কোনো বকেয়া দেয়া আছে, এখানে এই বছর কোনো বকেয়া দেয় নেই, সম্ভবত প্রশ্ন কোনো একটা পার্ট হয়তো মিসিং হয়ে গেছে আর কি। আচ্ছা, যদি আর কোনো অংশ না থাকে, হ্যাঁ, তাহলে আমার এইটুকুই, আমরা কি করবো 50,000 থেকে বিগত বছরটা বাদ দিয়ে দিব এবং আগামী বছর বকেয়াটা বাদ দিয়ে দিব, বোঝা গেছে। আর যদি কোনো ধরনের চলতি বছরের বকেয়া থাকে, যে যদি ধরো এখানে বলা আছে এরকম, আমি একটু তোমার প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, যে 50,000 টাকা, তার মধ্যে বিগত বছরে ছিল 5,000 টাকা ধরো, এবং আগামী বছরের আমরা ধরে নিচ্ছি যে আগামী বছরের টাকা হচ্ছে 5,500 টাকা, এবং ধরো এখানে আরেকটা অংশ ধরো দেয়া আছে যে চলতি বছরের বকেয়া, হ্যাঁ, এটা আমরা ধরে নিচ্ছি, প্রশ্ন থাকতে পারে যে চলতি বছরের বকেয়া ধরো 7,000 টাকা, এটা চলতি বছরের বকেয়া। তাহলে আমি কি করবো, 50,000 টাকা থেকে বিগত বছরের বকেয়া বাদ, আগামী বছরের অগ্রিম সেটাও বাদ, এবং চলতি বকেয়াটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। চলতি বকেয়াটা কি 50,000-এর মধ্যে আছে, চলতি বকেয়াটা কিন্তু 50,000-এর মধ্যে নাই, এটা হচ্ছে নগদ প্রাপ্তি, আর এটা হচ্ছে আমি নগদে পাই নাই, কিন্তু এবছর পাওয়া উচিত ছিল। তাহলে দেখো এখন যোগ করে দেখি কত টাকা হয়, 50,000 থেকে 5,000 বাদ দাও, 45,000 থেকে 45,000 থেকে আরও 5,500 বাদ দাও, থাকবে কত, 39,500, এবং 7,000 যোগ করো, 46,500। তাহলে এই যে 46,500 টাকা, এটাকে আমি চলতি বছরের চাঁদা আয় হিসেবে দেখাতে পারবো। একজন প্রশ্ন করছে যদি এই বছরেরটা বিগত বছর দিয়ে দেয়, তাহলে ওইটা কি করতে হবে, খুবই চমৎকার প্রশ্ন করছো। যদি এই বছরেরটা বিগত বছর দিয়ে দেয়, খেয়াল করো, এই বছরটা বিগত বছর যদি দিয়ে দাও, ওইটা কি 50,000 টাকার মধ্যে থাকবে, ওইটা কিন্তু এই 50,000 টাকার মধ্যে নাই, কিন্তু চাঁদাটা এই বছরের। তো আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই বছরের চাঁদাটাকে শুধুমাত্র তুমি আয় হিসাবে দেখাতে পারবা, তাহলে ওইটা কিন্তু 50,000-এর মধ্যে নাই। তো এরকম যদি হয় যে এই যেমন এটা যেমন অগ্রিম, তো এই বছর যেটা অগ্রিম আগামী বছর অগ্রিম ছিল, এটাকে আগামী বছর কি করতে হবে, ঠিক একইভাবে ধরো এই বছরের চাঁদা বিগত বছরে কেউ একজন অগ্রিম দিয়ে দিছে, তারটা এই বছর কি করবা, ওটা তো 50,000-এর মধ্যে নাই, তো এটাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো কোনো ধরনের যদি বিগত অগ্রিম যদি থাকে, ধরো এখানে বলা আছে যে এই বছরের 2,000 টাকা বিগত বছরে কেউ অলরেডি আগেই পরিশোধ করে দিচ্ছিল, তো সেই 2,000 টাকা কি করতে হবে, এটার সাথে যোগ করতে হবে। তো তখন হবে কত, তখন হবে 48,500, 48,500। অর্থাৎ বিগত সময় কেউ যদি এই বছরে চাঁদাটা অগ্রিম দিয়ে থাকে, সেটাকে এই বছর আয় হিসেবে দেখাইতে হবে। ওইটা আমরা গত বছর বাদ দিয়ে দেখাইছিলাম। এখন যেরকম আমরা কি করছি দেখো, এই যে অগ্রিম যে টাকাটা ছিল আগামী বছরে যে 5,500 টাকা অগ্রিম ছিল, এই টাকাটা এই বছর বাদ দিয়ে দেখাইছি না, এই বছর কিন্তু আয়ের মধ্যে দেখাই নাই। তো আগামী বছর যখন আমি চাঁদা আয়ের হিসাবটা করবো, আয় বাবদ দেখাবো, কত টাকা দেখাবো হিসাব করবো, তখন কিন্তু 5,500 টাকা আগামী বছর যোগ করে দেখাইতে হবে, বুঝা গেছে। এরকম কোনো ধরনের বিগত অগ্রিম থাকলে সেটাকে যোগ করে দেখাবা, আশা করি বোঝা গেল। একটি ফার্মের মালিকানা সত্ত্ব ব্যয়ের প্রভাব কি, এটা একদম সহজ প্রশ্ন, তোমরা ক্লাস 9 থেকে জানো যে ব্যয়ের প্রভাবটা মালিকানা সত্ত্বের উপর কি। ওনার ইকুইটি সমান সমান কি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো 4টা উপাদান, তার মধ্যে 2টা উপাদান ক্যাপিটাল এবং রেভিনিউ, মূলধন এবং আয়, এই দুটো সবসময় মালিকানা সত্ত্বকে ইনক্রিজ করে, বাড়ায় দেয়, এবং বাকি যে 2টা আছে
এক্সপেন্স অ্যান্ড ড্রয়িংস, অর্থাৎ ব্যয় এবং উত্তোলন, এই দুটো মালিকানা সত্ত্বকে সবসময় কী করে, কমায় দেয়। তাহলে ব্যয়ের প্রভাব কি, মালিকানা সত্ত্বকে সবসময় কী করবে, কমিয়ে দিবে, সবসময় কমিয়ে দিবে। হালিম কোম্পানি করিম কোম্পানির কাছে 2/10, পরে হয়তো একটা থাকতে পারে নিট 30, এরকম থাকে শর্তগুলো। 3,000 টাকার পণ্য বিক্রয় করে করিম কোম্পানি 500 টাকা পণ্য ফেরত পাঠায় এবং 12টার সময়ের মধ্যে টাকা পরিশোধ করে আর কি, চেক পাঠায়। তো চেকের পরিমাণ কত ছিল খেয়াল করো। 2/10 মানে কি, জিনিসটা বোঝো সবাই? এটা আশা করি বুঝো। 2/10 মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করো, 10 দিনের মধ্যে যদি পরিশোধ করো, তাহলে 2% ছাড় পাওয়া যায়, বাট্টা পাওয়া যায়। এই বাট্টাকে আমরা বলি নগদ বাট্টা। এই বাট্টাকে আমরা কি বলি, নগদ বাট্টা। তাহলে দেখো, সে হচ্ছে বাট্টার সময়ের মধ্যে কি করছে, ফেরত যদি থাকে, প্রথমত ফেরত থাকলে ফেরতটা সরাসরি বাদ দিয়ে দেবা। তাহলে দেখো 3,000 টাকার পণ্য বিক্রি করছে, ফেরতের কোনো হিসাব নিকাশ নাই, ফেরত দিছে মানে 500 টাকা সরাসরি বাদ, যখনই ফেরত পাঠাক না, বাদ মানে বাদ, তাহলে বাদ। তো আলটিমেটলি তোমার দায় হচ্ছে 2500 টাকা। এখন হিসাব হচ্ছে বাট্টার, তুমি বাট্টা পাবা কি পাবা না। তুমি কি 10 দিনের মধ্যে টাকা দিছো, 10 দিনের মধ্যে দিছো, তাহলে বাট্টা পাবা। তুমি কি 10 দিনের মধ্যে দাও নাই, যদি 10 দিনের মধ্যে না দিয়ে থাকো, তাহলে কোনো ধরনের বাট্টা পাবা না, 2500 টাকায় দিতে হবে। বলা আছে প্রশ্নে, বাট্টার সময়ের মধ্যে টাকা দিছো, তাহলে কি পাবা, 2% ডিসকাউন্ট পাবা। তাহলে 2500 টাকার 2% হচ্ছে 50 টাকা। তাহলে তুমি 2500 টাকার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট পাবা। তো 50 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে দিবা, 2450 টাকা। তাহলে তুমি কয় টাকা চেক দিবা, 2450 টাকা। একদম সহজ হিসাব, বুঝা গেছে? যদি 10 দিন পরে দিতা, তাহলে কিন্তু কি হইতো, 2500 টাকার চেক তোমাকে দিতে হইতো। আচ্ছা, আবার একতরফা দাখিলা পদ্ধতি। আমরা একতরফা দাখিলা পদ্ধতি এর আগে একটা সমাধান করেছি, তা আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারবা। যে শুরুতে সম্পত্তি ও দায় হচ্ছে 3 লাখ এবং 1 লাখ, তাহলে মূলধন কত, সম্পত্তি থেকে দায় বাদ দিলে মূলধন পাওয়া যায়। তাহলে 3 লাখ টাকার সম্পত্তি, 1 লাখ টাকার কি দায় আছে, তাহলে প্রারম্ভিক মূলধন কত, প্রারম্ভিক মূলধন হচ্ছে কত টাকা হবে, 3 লাখ টাকা সম্পত্তি থেকে 1 লাখ টাকা দায় বাদ দাও, প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা। এবং মালিক সারা বছর 50,000 টাকা বিনিয়োগ করে, তাহলে অতিরিক্ত মূলধন কত, অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা। এই পাশে থাকে সমাপনী মূলধন এবং উত্তোলন। তো বলছে সমাপনী উত্তোলন হচ্ছে কত, 1 লক্ষ টাকা, সমাপনী মূলধন কত, বলা হচ্ছে প্রারম্ভিক মূলধনের থেকে 20% বেশি। প্রারম্ভিক মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 20% কত, 40,000 টাকা। তাহলে 2 লক্ষ টাকার 40,000 টাকা বেশি হচ্ছে সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন হবে 2,40,000। 2 লক্ষ কত, 40,000। এবং উত্তোলন কত, উত্তোলন হচ্ছে 1 লক্ষ টাকা। তো এইটার কি করতে হবে, পার্থক্য বের করতে হবে। এই পাশে যোগ করবা, 3,40,000, 3,40,000। পার্থক্যটা কত, যেটা পার্থক্য সেটাকে আমরা কি বলি, লাভ। আর নেগেটিভ ফিগার হলে ক্ষতি। 2,50,000 থেকে 3,40,000, তাহলে কত হয়, 90,000। পার্থক্যটা হচ্ছে 90,000, তাহলে লাভ হচ্ছে কত, 90,000। একইভাবে এইটাও তোমরা চাইলে ওই যে নিট মুনাফা সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন, ওই ফর্মুলা ফেলো করে ফেলতে পারো। তাহলে আমাদের লাভের পরিমাণ কত, 90,000 টাকা। লাভের পরিমাণ 90,000 টাকা। আচ্ছা, একটি উৎপাদনকারী পণ্যের 15,600 ইউনিট প্রস্তুত করতে প্রত্যক্ষ কাঁচামালে 10,500 টাকা, শ্রম হচ্ছে 21,000 টাকা, আর উৎপাদন উপরি ব্যয় 15,300 টাকা আছে। এছাড়া প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া আছে 15,600 টাকা এবং বিক্রয় উপরি ব্যয় এত টাকা দেওয়া আছে। উৎপাদন ব্যয় কত প্রতি ইউনিটের, আগে আমরা মোট উৎপাদন ব্যয় বের করবো। খেয়াল করো, উৎপাদন ব্যয় বের করবো। তোমরা যখন উৎপাদন ব্যয় হিসাব করেছো, তো প্রথমে কি বের করি আমরা, মুখ্য ব্যয় বের করি। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করে আমরা কি বের করি, উৎপাদন ব্যয় বের করি, তাই না? তাহলে এখানে মুখ্য ব্যয় কী হবে, মুখ্য ব্যয়ের উৎপাদন কী কী, প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম। তাহলে দেখো আমার প্রত্যক্ষ কাঁচামাল কত, প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে 10,500 টাকা এবং প্রত্যক্ষ শ্রম হচ্ছে 21,000। তাহলে এই 31,500 টাকা হচ্ছে আমার কি, মুখ্য ব্যয়। 31,500 টাকা হচ্ছে আমার মুখ্য ব্যয় এবং উৎপাদন উপরি ব্যয় বা কারখানা উপরি ব্যয় 15,300 টাকা। 46,800 টাকা। 46,800 টাকা হচ্ছে আমার
উৎপাদন ব্যয়। তা আমি কি এটার সাথে বিক্রয় ব্যয় এবং প্রশাসনিক ব্যয় যোগ করব? উত্তর হচ্ছে যে না, প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়, কিন্তু আমাদেরকে উৎপাদন ব্যয় বের করতে বলছে, একক প্রতি উৎপাদন ব্যয়। তাহলে আমাদের টোটাল উৎপাদন ব্যয় হচ্ছে 46,800। 46,800। তো 46,800-কে কত ইউনিট উৎপাদনের জন্য খরচ হয়েছে এই টাকাটা? 15,600 ইউনিট। 15,600। তাহলে 46,800-কে 15,600 দিয়ে ভাগ করে দাও, যেটা পাবা সেটাই হচ্ছে কি উত্তর। সেটাই হবে উত্তর। কত আসবে? 2 পয়েন্ট সামথিং আসবে আর কি, যেটা আসবে হিসাব করে দেখবে আর কি। বোঝা গেছে যে আমরা উৎপাদন ব্যয়কে আমরা সংখ্যাতে ভাগ করে দেবো, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা, এর মাধ্যমে আমাদের 8টা প্রশ্ন শেষ হয়ে গেছে লিখিত। তো মোটামুটি আমরা 2 বছরের 12-12-24টা এমসিকিউ এবং 8-8-16টা লিখিত অংশের প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি। আমি আশা করি যে গত 2 বছরের প্রশ্ন অ্যানালিসিস করে তোমাদের একটা ধারণা হয়েছে যে আসলে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। গত 2 বছরে আমরা অংশীদারি ব্যবসা থেকে কোনো ধরনের প্রশ্ন দেখিনি, কিন্তু গুচ্ছতে অংশীদারি ব্যবসা থেকে প্রশ্ন আসে এবং এবারও আসবে, এটা স্বাভাবিক, যেহেতু 35টা প্রশ্ন থাকে এবং আগামীতে ঢাকা ইউনিভার্সিটির জন্য অংশীদারি ব্যবসা থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আমরা আগামী কোনো ক্লাসে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করতে পারবা, তোমার আর পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সঠিক করার চান্সটা কিন্তু ততই বেড়ে যায়। গদ বাঁধা মুখস্থ করার দরকার নেই। অ্যাকাউন্টিং জিনিসটা হচ্ছে তুমি যদি একবার ভালোভাবে শিখে যাও, একবার খুব ভালো করে বুঝে যাও, এটা মোটামুটি আজীবন তোমার মনে থাকবে, আজীবন তোমার মনে থাকবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।